আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা জুম মিটিং করছি আমাদের প্রিয় জাহিদ হাসান হৃদয়ের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে। আমরা কোন পথে এগোচ্ছি এই শিরোনামে জাহিদের একটা স্ট্যাটাস। সেখানে তার কিছু কি বলে মতামত, সেকুলারিজম, তারপর মুসলিম স্কলারদের বিভিন্ন মিউজিক রিলেটেড ইস্যু, এরকম কিছু বিষয় নিয়ে আম, তার কিছু কথাবার্তা, সেগুলো নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করব অনেকটা ইনফর্মাল ভাবে। আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সমাজ ও সংস্কৃতি কেন্দ্র অধ্যয়ন কেন্দ্রের পরিচালক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। আমি আছি মাসুদুল আলম। আমাদের সাথে আরো আছেন সৌরভ আব্দুল্লাহ এবং ফাইজা তাবাসসুম। তো আমরা বোধহয় আলোচনা শুরু করতে পারি। আমার বোধহয় জাহিদ যদি একটু মানে সামারি দাও, যে তোমার যে পোস্টটা ছিল সেটার একটা ব্রিফ যদি আমাদেরকে দাও, দেন আমরা বাকি কথা শুরু করি, এটা বোধহয় ভালো হবে। জাহিদের একটা পরিচয়। জাহিদ হাসান হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, জাহিদ নিজেই তার পরিচয়টা দেখে কি বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ হাসান। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ অনার্স এবং মাস্টার্স করেছি। এখন বর্তমানে একটা ছোটখাটো জবে আছি, এই আর কি, আর কিছু না। আচ্ছা, এবার তোমার যে স্ট্যাটাসটা ছিল ওখানকার একটা সামারি যদি তুমি আমাদেরকে দিতে। আমরা কোন পথে এগোচ্ছি? হ্যাঁ, আমরা কোন পথে এগোচ্ছি, আসলে লেখাটা আমি যে একদম অনেক চিন্তা ভাবনা করে লিখেছি তাও না। আসলে এটা কিছুটা ইনটুইটিভ লেখা আর কি, যে জাস্ট মাথায় যা ফিল করি বা যা মনে হচ্ছিল তা লিখে ফেলছি আর কি। তো এটা মূলত হলো গিয়ে মানে নর্মালি আমি জাস্ট ওই ওই একটা হাদিস কোট করেছিলাম ওই লেখার একদম শেষ দিকে। হাদিসটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আহ, মানে আমার এই মুসলিমরা একটা সময়, মানে আমি ভাবার্থটা বলতেছি, আমি জাস্ট পুরাটা তো হুবহু বলতে পারবো না। এটা এরকম ছিল যে যে মুসলিমরা একটা সময় ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে শুরু করবে। এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে মুসলিমরা তাদের পেছনে পেছনে গিয়ে গুইসাপের গর্তে ঢুকবে। তো আমি এই হাদিসটা আমি পড়েছিলাম অনেক আগে, কিন্তু আমি কিভাবে নিজের লাইফের সাথে রিলেট করা যায় এরকম অনেক চিন্তা ভাবনা করতে করতে দেখি যে আসলে আমাদের যে ইভলিউশনটা হচ্ছে ওটা কিন্তু কিছুটা ওই খ্রিস্টান সিভিলাইজেশনের মতোই। তারা যেভাবে প্রথমে একটা কিছুটা থিওক্রেটিক ছিল, স্টেট ছিল, এরপর আস্তে আস্তে তারা মোর লিবারালিজমের দিকে যায়। তারপরে যেমন অর্থোডক্সি থেকে যায় ক্যাথলিসিজম, এরপরে আস্তে আস্তে প্রটেস্টানিজমের দিকে যায়, এরপর আস্তে আস্তে তারা দেখা যায় যে একদম মোর সেকুলার কান্ট্রিতে পরিণত হয়। তো আমাদের মুসলিমদের ইভলিউশনটা কিন্তু প্রায় ওইরকম হচ্ছে। তো আমি জাস্ট ওইখানে ওইটা জাস্ট একটু রিলেট করার চেষ্টা করেছিলাম, আর বেশি কিছু না। আসলে আমি এত বেশি চিন্তা ভাবনা করে লিখি নাই, বা মানে আমার সেকুলারিজম সম্পর্কে আমার মতামত কি তাও আমি বলি নাই। জাস্ট একটু পিকচারটা, মানে বিগ পিকচারটা একটা দেখানোর চেষ্টা আর কি, এটাই। আচ্ছা, আমি তাহলে ওর লেখাটা একটু সামারাইজ করি। মাসুদ? জি, আপনি করেন, সামারাইজ করেন। এটি 19/2/2019 তারিখে লেখা। তো এখানের মধ্যে জাহিদ বলছে যে বৃহত্তর মুসলিম মানুষ অনেক আগেই সেকুলার হয়ে উঠেছিল। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে রাজনৈতিক ইসলামপন্থী দলগুলো সেকুলার হয়ে উঠছে। এখানে মূলত সেকুলারিজম এবং ইসলাম এই দুটাকে মিউচুয়ালি থিওরিটিক্যালি এক্সক্লুসিভ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ইসলাম এবং সেকুলারিজমের সম্পর্কটা হচ্ছে একটা নেগেটিভ রিলেশন। তো লেখকের কথা হচ্ছে যে মুসলিম সমাজের মানুষের চিন্তা ভাবনা এটা অনেক আগেই বেশ সেকুলার হয়ে উঠছে। এখন গ্লোবাল সিচুয়েশনের কারণে ইসলামিক পার্টিগুলোও ক্রমান্বয়ে সেকুলার হয়ে উঠতেছে এটা। এবং
এটার লক্ষণ হিসেবে রাজনীতিতে ধর্মের প্রভাবটা কমে আসতেছে, যেভাবে করে পাশ্চাত্য জগতে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটা হয়েছে নিকট অতীতে। এবং লেখকের প্রেডিকশন হচ্ছে ভবিষ্যতে এটা আরো কমতে থাকবে। তো এবং কমতে কমতে এক পর্যায়ে ধর্মের বিশ্বাসগুলো থাকবে সমাজ মানুষে, কিন্তু এগুলো চর্চা খুব একটা থাকবে না, এবং মসজিদগুলো ক্রমান্বয়ে আরো খালি হবে, এবং সমাজের মধ্যে এই নাস্তিক্যবাদ, সংশয়বাদ, ধর্মহীনতা এগুলো অনেক বাড়বে। কিছু কিছু মানুষ ধর্মের বিষয়গুলোকে সিরিয়াসলি মেনে চলে আমল করে টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু ওভারঅল সমাজের মধ্যে সেকুলারিজমের প্রভাবের কারণে ধর্মের প্রভাব সমানুপাতিক ভাবে কমে যাবে। তো খ্রিস্টানদের ঘটনাগুলো এভাবেই হয়েছে ওয়েস্টে। তারা যিশুকে খুব ভালোবাসে, মুক্তির আশা করে, কিন্তু যিশুর শিক্ষা এটাকে তারা অনুসরণ করে না। মুসলমান সমাজও তেমনি ইসলাম, রাসূল, এসব ভালোবাসা এগুলো থাকবে, কিন্তু ইসলামের শিক্ষাগুলোকে অনুসরণ করা সেটা থাকবে না। কিছু ফলস এক্সপেকটেশন তাদের মধ্যে কাজ করবে। অবশ্য ওনার লেখার মধ্যে ফলস এক্সপেকটেশন কথাটা না, এটা আমি বলছি যে প্রতিশ্রুত মাহাদির জন্য তারা অপেক্ষা করবে, খ্রিস্টানরা যেরকম যিশুর পুনরাগমনের জন্য অপেক্ষা করে। এবং লেখকের ধারণা মোতাবেক মদ পান ইত্যাদি যেগুলো এখনো পর্যন্ত আমাদের সমাজে চলে না, সেগুলো প্রকাশ্যে চলবে। সমকামিতা এক ধরনের গ্রহণযোগ্যতা পাবে, এবং মুসলিম স্কলাররা এগুলাকে মানে লেজিটিমেট করার জন্য এগিয়ে আসবে, যেভাবে করে ইহুদি খ্রিস্টান ধর্মের লোকেরা বা ওয়েস্টে যেটা হয়েছে, তারা এগুলাকে এই ধরনের একটা বিবর্তন হবে, এটা অবশ্যম্ভাবী, এবং এই বিবর্তনটা ইসলাম পন্থাকে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করবে। আর সে লিখেছে, ঊনবিংশ শতাব্দীর আমেরিকান পিউরিটানিক সোসাইটি আর তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো যেমন করে ধীরে ধীরে সেকুলার হয়ে উঠছিল, মুসলিম সমাজের ইসলামী প্রতিষ্ঠানগুলো পরিণতি ঠিক তেমনটি হবে। এবং ওই হাদিসটা যে জাহিদ একটু আগে যেটা বললো, সেটা এখানে করেছে যে ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক তারা অনুসরণ করবে মুসলমানেরা। এইটাই এটি হচ্ছে যে জাহিদের মানে লেখা, যেটার উপর আমরা আলোচনা করব, সেটার মূল বক্তব্য। জাহিদ যদি এটার ব্যাপারে সংযোজন বিয়োজন করে। আচ্ছা আচ্ছা, আমার আমার এখানে ওই স্যারের যে একটা কথা বলেছিলেন যে এক্সক্লুসিভ সেকুলারিজম এন্ড ইসলামের যে সম্পর্কটা এক্সক্লুসিভ, আমি বলেছি বা দেখানোর চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এটা হলো গিয়ে সেকুলারিজম ইসলামের যেরকম অনেকগুলো ভার্সন আছে, যেমন আমরা যদি কোনো ইসলামিস্টকে জিজ্ঞেস করি যে ইসলামী রাষ্ট্র কেমন হবে, এক একজন এক এক ধরনের ইয়া দেয়, মানে এক একজন এক এক ধরনের সলিউশন দেওয়ার চেষ্টা করে। কেউ বলে ইয়ার কথা যে খিলাফতের কথা, কেউ বলে গণতান্ত্রিক ইসলাম পন্থার কথা, গণতান্ত্রিক ভাবে নির্বাচনের কথা, কেউ বলে বিপ্লবের কথা। তো বিভিন্নভাবে দেয়। তো সেকুলারিজমের ভিতরে অনেকগুলা ভার্সন আছে। কোনোটা হচ্ছে হার্ডকোর সেকুলারিজম, কোনোটা লিবারাল সেকুলারিজম, অনেক ধরনের সেকুলারিজম আছে। তো আমি পার্সোনালি আমিও এক ধরনের সেকুলারিজমে বিলিভ করি, কিন্তু ওইটা আমি এখানে উল্লেখ করি না, ওই লেখাতে আমি উল্লেখ করি নাই কোন ধরনের সেকুলারিজমে বিলিভ করি। বাট আমি এখানে যে সেকুলারিজমটা বোঝাচ্ছি ওইটা হলো কি ওয়েস্টে ফ্লো হওয়ার যে সেকুলারিজমটা, বিশেষ করে ফ্রান্স বা এই ধরনের কান্ট্রিগুলো যেখানে হার্ডকোর সেকুলারিজম প্র্যাকটিস হয়, তো ওই ধরনের কান্ট্রিগুলোকে আমি জাস্ট মডেল হিসেবে ধরে এখানে সেকুলারিজম শব্দটা ইউজ করেছি। হ্যাঁ জি স্যার। মাসুদ? হ্যাঁ স্যার, শুনতেছি। তো আমার প্রশ্নটা হলো জাহিদের প্রতি, যে জাহিদ নিজেও এক ধরনের সেকুলারিজমে বিশ্বাস করে তুমি বলছো, সেটা কি, সেটা যদি আমাদেরকে একটু বলতা। আচ্ছা, আমি একটু হ্যাঁ বলছি। আচ্ছা, আমার যে সেকুলারিজম, আমি আমি আমার কাছে যেটা মনে হয় যে স্যার যে সেকুলারিজমের কথা বলে বা আমি যেটার কথা বলি, প্রায় তা মোটামুটি সিমিলারই। হ্যাঁ, এটার ভিতরে তেমন কোনো কন্ট্রাডিকশন নেই, কারণ আমি যেহেতু স্যারের সাথে অনেক আলাপে যোগ দিই, কিন্তু দেখা যায় যে আসলে উনি যা বলতে চায় আমি যা বলতে চাই প্রায় সেম, মানে তেমন একটা ডিফারেন্স নাই। কিন্তু জাস্ট হয়তোবা ল্যাঙ্গুয়েজের কারণে হয়তোবা মনে হয় যে কিছুটা কন্ট্রাডিকশন তৈরি হয়। এখন আমি যে সেকুলারিজমের কথা বলি তা হলো কি, আমি আমার লেখাতে বলি, যেমন ওই যে মিনিমালিজম নিয়ে একটা লেখা লিখেছিলাম, তারপরে
গণপরিসরে বুদ্ধিবৃত্তিক চর্চা নিয়ে একটা লেখা লিখেছিলাম। তো ওগুলাতে আমি একটা জিনিস দেখানোর ট্রাই করি, ওটা হলো গিয়ে আমাদের সমাজে ইনক্লুসিভনেসটা দরকার, ডাইভার্সিটিটা দরকার, হেট্রেডটা কমা দরকার, তারপরে পরমত সহিষ্ণুতা অনেক বাড়ানো দরকার। তো এই ধরনের যে এই প্র্যাকটিসটা আমরা দুইভাবে দেখাতে পারি। আমরা বলতে পারি যে এটা ইসলামিক প্র্যাকটিস, আবার বলতে পারি সেকুলার প্র্যাকটিস। এখন আমি নর্মালি সেকুলার শব্দটা ইউজ করতে মানে একটু কিছুটা সংকোচ বোধ করি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের আলেম সমাজ বা আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিম তারা সেকুলারিজম শব্দটা মানে অর্থটা অনেকটা বিকৃত অর্থে বা নর্মালি মানে তারা যা ফেস করেছে বা নর্মালি তাদের যে ইয়াটা মানে আন্ডারস্ট্যান্ডিং ওই অনুযায়ী তারা গ্রহণ করে। সো আমি এটাকে মানে মোর ইসলামাইজ করতে যাচ্ছি আর কি, এই আমার ভার্সন সেকুলারিজম যেটা ওটাকে আমি মোর ইসলামাইজ করে মানে ইসলামিকীকরণের মাধ্যমে উপস্থাপন করা, মানে এটা যে ইসলামিক একটা ইসলামিক সেকুলারিজম। না ইসলামিক না, আমি ওই শব্দ বলতে যাচ্ছি না, আমি আসলে ওই শব্দ বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে আসলে ইসলামিক ভ্যালুটাই এরকম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাই এরকম ছিল, আমি এটা জাস্ট রাসূলের শিক্ষাটাই সেকুলার ছিল এরকম কিছু না, আমি ওই শব্দটা আসলে ওইভাবে বলতে যাচ্ছি না এক কথা। হ্যাঁ কারণ মাসুদ, হ্যাঁ স্যার আমরা ওই দিনের আলোচনাটা যেভাবে করছিলাম সেভাবে মনে হয় যেন বিষয়টার উপরে আমাদের পার্টিসিপেন্টরা প্রত্যেকে অল্প বিস্তর করে একটু একটু করে বলুক। আমরা একটু নোট করি। আমাদের সাথে ফাইজা এবং সৌরভ আব্দুল্লাহ আছে। কে আগে বলবে? সৌরভ আগে বলুক। হ্যাঁ সৌরভ। জি আসলে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, জি জি শোনা যাচ্ছে। আমি আসলে জাহিদ ভাইয়ের এখনকার কথা বলি না। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে সৌরভ। কি বলছে? হ্যাঁ আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব কল ছেড়ে দিছিল। আমি বলতে চাচ্ছি জাহিদ ভাইয়ের আগের লেখাটা আমি পড়ছি এবং স্যার একটা ব্রিফিং দিল, ততটুকুতে আমার মনে হচ্ছে স্যার যেটা বলছে সেটার সাথে আমার আগের পড়ার মধ্যে মোটামুটি মিল আছে যতটুকু আমি রিকল করতে পারি। কিন্তু জাহিদ ভাই এখন শেষে যে কথাগুলো বললো সেটার সাথে ওনার লেখা তো বরং আমার ক্ষেত্রে মাঝে মধ্যে মনে হয় যে ভিন্ন খানিকটা। ওনার কথার আমি দুইটা মানে ওনার পোস্ট এবং বর্তমানের কথাগুলোর মধ্যে আমি কন্ট্রাডিকশন আছে। কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ আমি বুঝতেছি না ঠিক উনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা তুমি যদি পোস্টের ভিত্তিতে কথা বলো তাহলে স্যার বুঝতে পারছে কিনা এটা একটু এনশিওর হওয়া যাবে। স্যারের আলোচনা যখন আসবে তখন স্যার বলবে ইনশাআল্লাহ। আচ্ছা সৌরভের আচ্ছা সৌরভ আমাকে কোনো প্রশ্ন করতে চায় কিনা তাও জানা দরকার, সে যদি প্রশ্ন করতে চায় আমি আনসার দিচ্ছি। না যেমন উনি এখন বললো যে উনি এক ধরনের ওনার ওই লেখা পড়লে মনে হচ্ছে যে কেন সেকুলারিজম সাবজেক্টে বলছে যে সেকুলারিজম এবং ইসলামের মধ্যে সম্পর্ক আসলে কোনো প্রকারের নাই, যেটা ভিন্ন জিনিস। হ্যাঁ যেমন উনি তৎকালীন ইয়ার কথা বলছিল, ইউরোপিয়ান বাস্তবতার কথা বলছিল। তারপরে যে সেখানে তো আগে এক ধরনের ধর্মরাষ্ট্র ছিল, যাজকরা সেখানে বিভিন্নভাবে কর্তৃত্ব পরায়ণ ছিল, কর্তৃত্ব খাটাইতো, কিন্তু শেষ পর্যন্ত তাদের একটা দ্বন্দ্বের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসছে। সেকুলারিজমের প্রশ্ন আসছে সাধারণত যদি আমরা বলি রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক চিহ্নতা করছে রাজনৈতিক জায়গা থেকে ইত্যাদি ইত্যাদি। তারপরে সেগুলো এক পর্যায়ে আস্তে আস্তে এখন ধর্মীয় যে শিক্ষা, যেমন খ্রিস্ট ধর্মীয় শিক্ষা, সমকামিতা, এগুলো তো ধর্মের শিক্ষা না, এগুলোকেও তারা এখন মানে কম্প্রোমাইজ করতেছে। এবং এই কম্প্রোমাইজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে উইদিন খ্রিস্টান থিওলজি এগুলাকে অ্যাকসেপ্ট অথবা প্রমোট অথবা লিবারেল ভাবে ছাড় দেওয়ার কাজগুলো হচ্ছে, এবং সেই হিসাবে মুসলিম স্কলাররাও হয়তো আগামীতে এগুলো করবে। যেমন উনি কি যেন বলছিল যে আমরা খ্রিস্টানদেরকে ফলো করি, এমনকি তারা যদি গর্তের ভিতর ঢুকে যায়, যেটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে। হ্যাঁ তারপরে হয়তো এরকম বলা হবে যে খ্রিস্টানরা যেরকম একটা দিকে ইয়ে দিচ্ছে রাজনৈতিক ভাবে, যেমন ইসলাম পন্থা যেটা বজায় আছে, তারা এক সময় বলতো, যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি, এক সময় আমাদের ইসলামিকরা হুজুরা বলতো নির্বাচন করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এখন তারা গণহারে ইসলামিক কওমি মাদ্রাসার দল মানুষগুলো আসতেছে রাজনীতিতে, তারা পার্টি খুলতেছে, তারাও গণতন্ত্র, একসময় গণতন্ত্র না জায়েজ ছিল, এখন গণতন্ত্র জায়েজ হচ্ছে। এরকম করে আরো যত লিবারেল ভ্যালুস আছে, সেগুলোর যত ভ্যালুস আছে সেগুলো আমরা নিয়ে নিব। হ্যাঁ এবং সেগুলাকে নিয়ে নেওয়ার ক্ষেত্রে মুসলিম স্কলাররাই বরং এগুলাকে সাপোর্ট করবে, হ্যাঁ জনপরিসরে এগুলার গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। কিন্তু এখন উনি আবার সেকুলারিজমের কথা কি বললো যে ইসলামের সাথে এটা এক্সক্লুসিভ না, বরং ইসলাম উইদিন ইসলাম এরকম কি কি আছে। আমি ওনার এই এখনকার কথাগুলো ঠিক বুঝি নাই।
আচ্ছা, আমি তাহলে একটু আগের ক্লিয়ার করি। হ্যাঁ, ভাষ্যটা আগের ভাষ্যটা তো আমি একরকম বুঝলাম, সেটার সাথে আমি একমত হই বা দ্বিমত হই, কিন্তু বর্তমানের ভাষ্যটা বুঝি নাই। তবে আগের আচ্ছা ভাষ্য আমি থেকে আরেকটা কথা বলি, না আগের ভাষ্য থেকে আরেকটা কথা বলি, উনি একটু আগে বলছিল যে পিউরিটানিক অষ্টাদশ না উনবিংশ শতাব্দী পিউরিটানিক আমেরিকান সোসাইটি, ওই জিনিসটা আমি ঠিক বুঝি না। পিউরিটানিক আমেরিকান সোসাইটি বলতে? আচ্ছা, আমি কি ক্লিয়ার করব? আমি কি বলবো? হ্যাঁ অবশ্যই, আপনি হ্যাঁ ক্লিয়ার না বলো। করলে আচ্ছা কেমন বুঝবো? আচ্ছা, প্রথমে পিউরিটানিক সোসাইটির কথা বলি। এটা হলো গিয়ে ইউরোপে, ইউরোপ থেকে অনেক মানুষ আস্তে আস্তে গিয়ে আমেরিকাতে বসতি করা শুরু করে, এবং কি বসতি গড়ে তারা মূলত এক প্রকার পালিয়ে যায়। মানে ইউরোপ থেকে অনেকে দেখা যাচ্ছে যে মানে সাধারণ মানুষ বা অন্যান্য পলিটিক্যাল দ্বন্দ্বের কারণে তারা কি করে, মানে এসকেপ করে আর কি, আমেরিকার উদ্দেশ্যে যায়। তারা মনে করে যে ওইখানে তারা নিজেদের মতো করে সিভিল স্টেট তৈরি করবে, যেখানে ধর্মের একটা প্রাধান্য থাকবে। এই হিসাবে যে আমরা এখন বর্তমানে দেখি যে হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা কিন্তু একটা খ্রিস্টিয়ান ইউনিভার্সিটি বা কলেজ হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল, যেটার লক্ষ্য ছিল মিশনারি লক্ষ্য। মানে এখন বর্তমানে আমরা মিশনারি স্কুলগুলো দেখি না, ওই যে আমি এই খ্রিস্টান মিশনারি স্কুল। তো ওই ধরনের মিশনারি অনেক প্রতিষ্ঠানগুলা আস্তে আস্তে সেকুলার হওয়া শুরু করে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিও কিন্তু এই ধরনের একটা মিশনারি প্রতিষ্ঠান ছিল। কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে সেকুলারিজমের মানে সেকুলারাইজড হয় আর কি। ওইটাকে আমি বললাম যে পিউরিটানিক সোসাইটি গুলো কিভাবে সেকুলার হচ্ছে ওটা বোঝাচ্ছি। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে, যেটা আমি বলতে যাচ্ছি যে এর কথা, ওই যে সেকুলার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বুঝতে পারছি, তবে আরেকটু জোরে কথা বললে ভালো হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা, তো তো আর আরেকটা ব্যাপার, সৌরভ যেটা বললো যে সেকুলার, আমি আমি বলি, আমি স্যার যেটাকে সেকুলারিজম বলে বা আমি যেটাকে সেকুলারিজম মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে সেকুলারিজমের সাথে ডিল করি, ওইটা কিন্তু আমি সেকুলারিজম নিজে থেকে বলতে চাই না। হ্যাঁ, ওইটা আমি নিজে থেকে সেকুলারিজম বলতে চাই না, ওইটাকে আমি ইসলামই মনে করি। হ্যাঁ, তো এটা আর কি। এই জন্য আমি মূলত সেকুলারিজম বলতে যেটা বোঝাচ্ছি যে ওয়েস্টে আমরা ইভেন ওই যে সেকুলারিজম নিয়ে আমরা একবার আলাপও করেছিলাম স্যারের বাসায়। স্যার বলছে যে একটা সময়ে যে এই ধরনের মুভমেন্ট গুলা যদি তৈরি হয়, যে সমকামিতার মুভমেন্ট বা এই ধরনের নারীবাদী আন্দোলন মানে হার্ডকোর নারীবাদী আন্দোলনগুলো তৈরি হয়, তখন আমরা জন জনমতামতের ভিত্তিতে ওগুলোকে প্রতিরোধ করব। মানে হলো গিয়ে জন আকাঙ্ক্ষা যদি ইসলামিক হয়, সো এই দৃষ্টিকোণ থেকে তারা অ্যাক্সেস পাবে না। ঠিক আছে? তো পিওর সেকুলারিজম যেটা বর্তমানে যেটা চর্চা হচ্ছে ইউরোপে, মানে লিবারাল সেকুলারিজম যেটা, ওইটাতে কিন্তু এগুলো অ্যাক্সেস দেওয়া ছাড়া উপায় নাই। তারা শেষ পর্যন্ত এই যে সমকামী মুভমেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে এক প্রকার। তারা যেহেতু ফ্রি স্পিচে বিশ্বাস করে, সো ফ্রি মুভমেন্টও তারা বিশ্বাস করে, সো এই ধরনের মুভমেন্ট গুলোকে তারা শেষ পর্যন্ত অ্যালাউ করতে বাধ্য হয়েছে। প্রথম প্রথম তারা কি করতো, প্রথম প্রায় কোনো কোনো দেশে 1950 সাল, কোনো কোনো দেশে 1970 সাল পর্যন্ত সমকামিতা আইনি ভাবে নিষিদ্ধ ছিল। ঠিক আছে? কিন্তু এক পর্যায়ে এই ধরনের মুভমেন্ট গুলো অনেক জনপ্রিয়তা অর্জন করার ফলে দেখা যায় যে যেহেতু তারা সেকুলারিস্ট ধ্যান ধারণা হোল্ড করে, সো তারা এই ধরনের মুভমেন্ট গুলোকে অ্যাক্সেস দিতে বাধ্য হয়, যদিও তারা সংখ্যা খুবই ক্ষুদ্র ছিল, 5%, 10%, 6%, এরা আস্তে আস্তে হয়েছে, হুট করে হয় নাই। ঠিক আছে? তো তারা আস্তে আস্তে অনেক বেশি তাদের মুভমেন্টটা জোরদার করে। যেহেতু আমাদের যে লিবারাল গভর্নমেন্ট গুলা, ইউরোপ আমেরিকান লিবারাল গভর্নমেন্ট গুলা যেহেতু ফ্রি স্পিচে বিশ্বাস করে, তারাও এই মুভমেন্ট গুলোকে বাধা দিতে পারে না। আর বাধা দিতে না পারার কারণে দেখা গেছে একটা সময়ে এই লিজিটিমেসি দিতে হয় আইনি ভাবে আর কি। এই আর কি। আচ্ছা, আমার মনে হয় এই ফাইজা তাবাসসুম হাত তুলেছেন কথা বলার জন্য। উনি যদি ওনার কথাগুলো বলেন, দেন আমারও কিছু প্রশ্ন আছে জাহিদের কাছে, সেগুলো নিয়ে আমি আগে ফাইজা তাবাসসুম বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফাইজা তাবাসসুম। সালাম আলাইকুম। আমার আমি তো ওই যে লেখাটার প্রেক্ষিতে আমার কথা ছিল। জি, এখন তো লেখাটার প্রেক্ষিতেই বলেন, এখন অসুবিধা নেই। জি, মানে জাহিদ ভাই এখন যে কথাগুলো বলেছেন সেটা আসলে একটা আলাদা, এটাও হয়তো কানেক্টেড, একটার সাথে একটা মানে রিলেশন আছে, কিন্তু এটা একটা ডিফারেন্ট টপিক হয়ে যায়। আচ্ছা, ওনার স্ট্যাটাসের বেসিসে আমার যে কথাটা ছিল সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মের কথা যেহেতু উনি এনেছে, খ্রিস্টান ধর্মের আর আমাদের ইসলাম ধর্মের, মানে ইসাই ধর্মের এবং মুহাম্মাদের যে ধর্ম, এই দুইটা ধর্মের এভলিউশনটা টোটালি ডিফারেন্ট। ওরা প্রথম থেকেই যেটা করেছে, এইগুলো সবাই জানে, আসলে এইটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। ব্যাপারটা সেরকম যে
গাইডলাইন হিসেবে যে ব্যাপারটা ছিল, কোরআন যেহেতু অবস্থিত আছে, মোটামুটি মুসলমানদের সারা পৃথিবীতেই মানে কিছু মানুষ থেকেই গেছে, প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা জাতির মধ্যেই এমন কিছু মানুষ রয়ে গেছে যে হ্যাঁ যারা সত্যটাকে আপহোল্ড করে রেখেছে। হ্যাঁ, কিন্তু ইসাইদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো মোহাম্মদ আসলামের পর্যন্ত ছিল, যে এরকম কিছু মানুষ ছিল যারা জানতো শেষ নবী আসবে, তারা শেষ নবীর জন্য ওয়েট করেছে। এর মাঝখানে কেউ আবার করেছে, ধর্ম মানে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, কেউ আবার করেনি, তারা তাদের কি বলে তারা তাদের অবস্থান থেকে নড়েনি, এই ধরনের একটা ব্যাপার। তো আমি এই এভলিউশনের পয়েন্টটাতে আমার হচ্ছে মানে ইসলামের সত্যের যে ধারক, সত্যিকারের কোরআনের ধারক বাহক হিসেবে কিছু মানুষ সবসময় ইসলামের থেকে গেছে, ওই যে যখন থেকে 1400 বছর আগ থেকে এখন পর্যন্ত, এবং একদম নিশ্চিহ্ন হয়ে যায় নাই ধর্মের যে ব্যাপারটা। এটা ইসাইদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওদের সত্যিকারের যখন ট্রিনিটি নিয়ে আসছে, এই ধরনের মানে মানব রচিত জিনিসপত্রগুলো আলটিমেটলি ধর্ম হয়ে গেছে, সেটা ইসলামের ক্ষেত্রে হয়নি। এটা একটা বড় ব্যাপার। ওনার স্ট্যাটাসের প্রেক্ষিতে আমার যেটা মাথায় আসছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভবিষ্যতের কথা, যেটা যে উনি বলেছে মসজিদে মানুষ কমে যাবে বা এই টাইপের যে একটা ব্যাপার, মানুষজন হয়তো মোহাম্মদ হাসানকে ভালোই বাসবে, শুধু আসলে সত্যিকারের ধার্মিক মানুষ থাকবে না, কমে যাবে। এটার সাথেও আমার কিছুটা দ্বিমত আছে। মাঝখানের টাইমটা সম্ভবত এরকম গিয়েছে, মানে যদি আমরা একটা গ্রাফের মতন দেখি, তাহলে ইসলামের দিকে কিন্তু মানুষ এখন আবার নতুন করে ঝুঁকতেছে, সেটা যে কোনো দিকেই, মানে ইস্ট ওয়েস্ট এভরিওয়্যার সবাই ইসলামের দিকে এখন বরং আরো বেশি ঝুঁকতেছে। এখন ইসলামের গ্রাফ অনেক ঊর্ধ্বমুখী। হ্যাঁ, এই যে লিবারেল হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটার সাথে এটার কানেকশনটা মানে মনে হয় একটু অন্যরকম। যেমন ওইরকম একটা হাদিস আছে না, যে শেষ জমানাতে মসজিদ ভর্তি অনেক লোক থাকবে, মসজিদগুলো খালি হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা, এটাও আমার কাছে মনে হয়েছে যে হাদিস, তো এটা তো হাদিসই আছে যে মসজিদ ভর্তি লোক থাকবে, হয়তো তাদের মধ্যে সত্যিকারের ইমানদার কম থাকবে, মানে এরকম সত্যিকারের ইমানদার এরকম লোক কম কম থাকবে, এটা তো হাদিস। তো মানুষের হয়তো পৃথিবীতে যেমন আগে ছবি তোলার ব্যাপারেও কত বিধিনিষেধ ছিল, বা ছবিটাকে আসলেই ছবি তোলা যাবে কি যাবে না, ছবি আঁকা যাবে কি যাবে না, এইগুলো নিয়ে যে মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন ছিল। আচ্ছা, টিভির ব্যাপারটাও এসেছে। আই মিন যত বেশি আপডেটেড হচ্ছে আমরা মানব জাতি হিসেবে, আমরা হয়তো কোরআনের কিছু কিছু ব্যাপারের সাথে আমরা হয়ে যাচ্ছি, মানে এক্স্যাক্টলি আগে যেরকম করে সাহাবীরা কিছু জিনিস মেনেছে, আমরা হয়তো সেগুলোকে আরেকটু আমাদের মতন আপডেটেড ফর্মে এনে মানতেছি। সেটার সাথে ওই যে সেকুলার হয়ে যাওয়া বা সবকিছুতে ধর্ম মানে ইসলামের রুলস রিচুয়ালস গুলার সাথে এই মডার্নিজমকে এক্সেস দিয়ে সেটাকে একটা আলাদা মানে খ্রিস্টানরা যেটা করে ফেলেছে, সেরকম একটা ফর্মে ইসলাম কখনো চলে যাবে সেটা আমার কখনোই মনে হয় না। কিছু মানুষ হয়তো এভাবে ইসলামকে মানবে, সেটা হতে পারে, তবে এই একটা পিওর ধারা। এবং আমি 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 এটা সালাফদের কথাও বলছি না, এটা আমি কাউমি লোকজনের কথাও বলছি না, মানে কিন্তু একটা এদেশ এই যে ইসলামকে নট যুগ উপযোগী করে মানা, বরং যুগের সাথে ইসলামকে এই এদেরকে কলিশনে না এনে এদের সমন্বয় বা সমন্বয় করে আর কি, যেটা সেটা আমার কাছে মনে হচ্ছে সেটাই একটা আলটিমেট গোল ইসলামের ক্ষেত্রে। এবং এই ধরনের লোকজন থাকবে। আলটিমেটলি সেকুলার হয়ে যাওয়া, ওই যে সমকামিতা এগুলাকে করে দেওয়া, মানে আমি অ্যাকচুয়ালি খ্রিস্টানদের এভলিউশনটার সাথে আমি ইসলামের এভলিউশনটাকে কখনোই আমি এই দুইটাকে একরকম মনে করতেছি না। এটা আমার পয়েন্ট, এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্যার কথা বলবেন বোধহয়, তার আগে জাহিদ যদি কিছু বলেন, খুব অল্প সময়, 2-1 মিনিট। আচ্ছা, খুবই অল্প সময় বলছি। আচ্ছা, ফাইজা যেটা বলেছে ওইটা সম্পর্কে বলি। একটা হলো গিয়ে আমি যেটা বলেছি যে ইভলিউশনের কথা, যে খ্রিস্টিয়ানিটি বা ইহুদি ধর্মের ইভলিউশনটা, এটা একদম যে হুবহু ইভলিউশন ওরকম হচ্ছে তা না।
কিন্তু আমরা বার্ড আই ভিউতে দেখলে মানে যে ধরনের মানে ইভলিউশনের কথা আমি বলেছি আর কি, যে প্রথমে থিওক্রেসি ছিল, এরপর আস্তে আস্তে যেমন আমরা এখন বর্তমানে ইয়ার দিকে তাকাই যে জায়নিজম এবং কি মানে ইহুদি ধর্ম, ঠিক আছে, জুইশ রিলিজিয়ন দুটো কিন্তু সেম না, ডিফারেন্ট। জায়নিজমের ম্যাক্সিমাম মানুষ কিন্তু নাস্তিক, ঠিক আছে, তারা কিন্তু ওই খ্রিস্টান ইহুদি ধর্মেও বিশ্বাস করে না, কিন্তু তারা জায়নিজমের দৃষ্টিকোণ থেকে তারা মানে একটা আইডেন্টিটি হোল্ড করে। তা আমি যেটা বলতে চাচ্ছি ওইটা হলো গিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের হুবহু ইভলিউশনটা হুবহু মিলবে না, কিন্তু আমরা কিছু কিছু বিগ বিগ মানে ইভলিউশন গুলার ক্ষেত্রে এটা হবে আর কি, যেটা মনে করি। তবে আমার কাছে আমি তো বললাম যে আমার লেখাটা লিখেছিলাম যে এক ধরনের ইনটিউটিভ লেখা, আমি এত বেশি চিন্তা ভাবনা করে লিখি নাই এটা। আরেকটা হলো কি হয়তোবা ঠিক আছে আমাদের একটা বিগ পোর্শন থাকবে যে যারা সবসময় মানে সত্যের পথে থাকবে সবসময়, এটা তো হাদিসেও আছে এরকম কথাবার্তা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম চেঞ্জ হবে না, বা ইসলামের মানে নিখুঁত মানে ইসলামের যে ইয়াটা পিউরিটি ওইটা বজায় থাকবে, কিন্তু মানুষের প্র্যাকটিসের জায়গাতে অনেক গলত চলে আসবে আর কি, এটা আমি বলতে চাচ্ছি। ইভেন অলরেডি চলে আসছে। আমি যে সমকামিতার লিজিটিমেসির কথা বলেছি, অলরেডি কিন্তু ওয়েস্টে অনেক সমকামী ইমামও আছে, ঠিক আছে, এটা কিন্তু আমেরিকান ঘটনা। তারপরে ওই যে কিছুদিন আগে যে আমাদের ডক্টর ইয়াসির কাজীর ওইখানে ওই যে একটা সমকামিতা নিয়ে একটা উনি ইয়া করেছিলেন, তো এটা নিয়ে অনেক কথাবার্তা হলো। তো ওইখানে উনি পলিটিক্যালি সমকামীদের মানে পলিটিক্যাল দিক থেকে সমকামীদের সাথে কোয়ালিশনের কথা বলেছেন, উনি সরাসরি সমকামিতাকে সাপোর্ট করেন না। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আর কি। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মুসলিমদের ভিতরে এই ধরনের একটা গ্রুপ অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর মদের ব্যাপারটাও কিন্তু অলরেডি চর্চা চলে আমরা ইভেন যারা ঢাকাতে থাকে এবং কি একটা সংখ্যালঘু একটা অভিজাত এরিয়া আছে সমাজের সাথে যায় না, ওয়েস্টের সাথে যায়, তারা অলরেডি মানে রিলিজিয়ন কি মানে তারা এমনি নর্মালি বাইবর্ন মুসলিম, ঠিক আছে, কিন্তু তারা আসলে প্র্যাকটিসিং না, এবং কি তারা ইসলামটাকে আসলে নিজেদের মতো করে নেয় আর কি, এরকম আর কি ব্যাপার। এটা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশেও প্র্যাকটিস হয়, ঢাকার কিছু কিছু মানে উঠতি পুঁজিপতিদের সন্তান যারা আছে তারা আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি কিছু কথা বলতাম। আপনার তো স্যার যদি মনে করেন প্রশ্ন আচ্ছা, ঠিক আছে তাহলে প্রশ্ন হ্যাঁ আমি ফাইজার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি ফাইজা আছে? ভাইজা আছে। আচ্ছা, প্রশ্নটা হলো এটা আপাতত জাহিদের পক্ষ নিয়ে করা প্রশ্ন। এটা হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট নেব, তাহলে প্রোডাক্টটা যারা দিচ্ছে তাদের কালচারটা তো আমাদের নিতে হবে। আমি যদি নগরায়ন করি তাহলে নগরায়নের যে বৈশিষ্ট্য সেগুলোকে আমাকে নিতে হবে। তো ইভেন নগরে যে বাউল গান গাওয়া হয় সেটাও কিন্তু গ্রামে গঞ্জের বাউল গান না, সেটা কিন্তু নগর বাউলের গান। আমি যখন ওয়েস্টার্নাইজেশন করব, ডেভেলপমেন্ট করব ওয়েস্টার্ন স্টাইলে, ওয়েস্টার্ন ভ্যালুস গুলো আসবে, দুনিয়া সব জায়গাতে আসছে, তাহলে এখানে কেন আসবে না? এটার একটা ব্যাখ্যা উনি দেওয়ার চেষ্টা করেছেন। ফাইজাল, তুমি কোরআনের কথা বলছো, ইসলামের, কিন্তু এটা একটা এনথুজিয়াস্টিক ইন্টারপ্রিটেশন হলো না, রিয়েলিস্টিক হলো, কারণ যত জায়গাতেই ওয়েস্টার্নাইজেশন ঘটছে, ডেভেলপমেন্ট ঘটছে, ওয়েস্টার্নাইজেশনও ঘটছে, এখানে কেন ঘটবে না? স্যার ওয়েস্টার্নাইজেশন ঘটা তাই মানে ওয়েস্টার্নাইজেশন যে ঘটবে এটাই তো স্বাভাবিক, কিন্তু ব্যাপারগুলা এরকম তো আর না যে মানে ঠিক রিপ্লেসমেন্ট তো আর কোনো, বা নতুন করে ধর্মে নতুন করে কোনো কিছু ঢুকানোর তো আর কোনো সুযোগ নেই। এটা তো জায়েজকরণ হচ্ছে, যেটা জাহিদ অলরেডি বলছে বিবর্তনের নামে, যেটা তোমার কথার মধ্যে আমি আসছে। হ্যাঁ জাহিদ ভাইয়ের ব্যাপারটা, জাহিদ ভাইয়ের প্রসঙ্গে ওয়েস্টে যেগুলো এখন অলরেডি কিছু কিছু ইসলামিক স্কলার জায়েজ করছে, আমাদের এখনো সেগুলো সময়ের ব্যাপার। জি আমাদের এখানে সময়ের ব্যাপার। আমি স্যার এই যে
এইরকম যে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লোক থাকবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লোক তাদের তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে কিছু কিছু জিনিসকে ধর্মে নতুন করে ইনক্লুড করবে। যেমন উনি মদের কথা বলেছেন, এটা তো অনেক, আমি আমার পরিচিত মানুষজনের মধ্যেও, মানে খুব পরিচিত মানুষজন না, এরকম অনেকেই চিনি যে যারা রেগুলার এই ধরনের কোনো অকেশনালি মদ খায়, এরকম টাইপের মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু তার মানে কিন্তু এইটা না যে স্যার সে মানে সে কিভাবে ইসলামকে দেখতেছে সেটা তার ব্যাপার। এরকম কিছু মানুষ থাকবে, কিছু মানুষ সমকামী হয়ে যাবে, হ্যাঁ, তারা ইসলামকে হোল্ড করবে, তারা আবার সমকামী তার ইয়েতেও থাকবে। এইটা হইতেই পারে। এই যে ওয়েস্টার্ন কালচার, এই নৌকাতেও তাদের পা থাকবে, ইসলামী নৌকাতেও তাদের পা থাকবে। এটাই হবে বিভিন্ন ক্ষেত্রে। ইসলামের সাথে এগুলাকে আশেপাশে অনেকে ঢুকায় নিবে টুলস হিসেবে। এটা চিন্তার বিষয়, কিন্তু এটা নিয়ে মানে আমি বদার্ড না, যেহেতু এভলিউশন হচ্ছে, এরকম এভলিউশন হবে। তবে এইটা হবে না যে মানুষ মুসলমানদের ব্যাপারটা এরকম যে কিছু ওই যে সেম কথা, ধারক বাহক থাকবেই এবং এইরকম মানুষও থাকবে। মানুষ যেরকম আমাদের দিকে যেমন গোঁড়া ছিল আগের কালের লোকজন, আগের কালের মৌলবীরা, এখনকার মৌলবীরা অনেক প্রগতিশীল অনেক ক্ষেত্রে। মৌলবী হিসেবে তাদেরকে এখন আবার মানে মৌলবী তো এখন না, তারা এখন শায়েখ। তো তারা অনেক কিছুকে করে নিচ্ছে, ধর্মের সাথে যেটা কন্ট্রাডিক্ট করতেছে না, আসলে যেভাবে দরকার করা সেটা করে নিতেছে। তো তার সাথে সাথে এই ধরনের কালচারকেও নিজেদের সাথে নিয়ে নেবে, এরকম মানুষও থাকবে। 72 দল তো হইতে হবে। আপু আমাকে একটু বলার সুযোগ দিবেন? না, আমার কথাটা শেষ করেন। আমি তো কথার চান্স পাচ্ছি না এখনো, আপু যা বলছেন ও ব্যাপারে আপনি একটু বলেন যে ফাইজা, জাহিদের কথার সাথে আপনার কথা কিন্তু কোনো ব্যাসকম হচ্ছে না, কিন্তু একটা বিষয় আপনি বোধহয় মিস করছেন। জাহিদ যদি শুনে থাকো, সেটা হচ্ছে জাহিদের কথা হচ্ছে মেইন স্ট্রিম অফ দ্য সোসাইটি। জাহিদের কথা পরিবর্তন হচ্ছে হবে সবাই তো বলে, কিন্তু পরিবর্তনটা ওয়েস্টে যেরকম সমাজের মূলধারা হয়ে গেছে, মানে নেগেটিভ পরিবর্তনটা, জাহিদের আশঙ্কা হচ্ছে এখানেও নেতিবাচক বিবর্তনটাই সমাজের মূলধারা হয়ে উঠবে। আর তোমার কথা হচ্ছে যে পরিবর্তন হবে, তবে নেতিবাচক যেটা সেটা সমাজের মূলধারা হবে না, কিছু মানুষ হবে। তো কেন তুমি মনে করছো এটা মূলধারা হবে না? সব জায়গাতে তো হয়েছে। আমার রুমমেট সিঙ্গাপুরে যিনি থাকে, উনি বললো যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, 4টা দেশের জলবায়ু এবং কালচার সেম অলমোস্ট। তারা যাচ্ছে তাই করে, অনেকেই মদ খায় ইত্যাদি করে, কিন্তু খুব ইসলামের পক্ষে। তো এই ধরনের উন্নয়নের সাথে সাথে এই ধরনের পরিস্থিতি আমাদের দেশেও কি হবে না, যেটা জাহিদের কথার সাথে মিলে? এটা মেইনস্ট্রিম হবে না কেন আমার মনে হয়, আমার এটা মনে হওয়ার কারণ হচ্ছে যেই ব্যাপারগুলো স্পষ্ট হারাম, এই ব্যাপারগুলো থেকে এখন পর্যন্ত মানুষ যারা সত্যিকার অর্থে ধর্মকে বুঝেই করতেছে, মানতেছে, তারা তো এইসব থেকে দূরে আছে। এই জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মেইনস্ট্রিম। শুনো, কারণ এখনো সে ডেভেলপমেন্ট সে পর্যায়ে হয় না। এখন আমরা এলডিসি তে আছি, ডেভেলপিং হচ্ছি, ওরা ডেভেলপ হয়ে গেছে। তাহলে ডেভেলপমেন্টের সামনের পথে আমরা যদি যাই, যেটা যেতে চাচ্ছি জাতীয় প্রয়োজনে, তাহলে তো আমাদের কান টানলে মাথা আসার মতো জিনিসগুলো আসবে, যেটা জাহিদের হাইপোথিসিসের মধ্যে বলা আছে। আমার কাছে মনে হইতেছে যে ওই ধারাটা আমি কিছু বলতে যাচ্ছি এই বিষয়ে পর্যন্ত। মডারেটর বলতে চাইলে আর কে থামাইতে পারে? না, মানে আমার এই ব্যাখ্যার কারণে পাইজা আপু হয়তো বা কিছুটা সেভড হয়ে যাবে। যাই হোক, না আমি অ্যাকচুয়ালি ওই এই প্রসঙ্গটা নিয়ে আমার যখন বলার সময় হয় তখন বলবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি জাহিদের মূল স্ট্যাটাসের আলোকে আমার যে কথাগুলো আমি সেগুলো একটু বলে ফেলি, তাই না? আচ্ছা, জাহিদ এখানে বলেছে যে বৃহত্তর মুসলিম মানুষ অনেক আগেই সেকুলার হয়ে উঠেছিল। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে রাজনৈতিক ইসলামপন্থী দলগুলো সেকুলার হয়ে উঠছে। তো জাহিদ আমাদেরকে আজকে জানাইছে এখানে সেকুলার শব্দ বলতে সে মিন করছে যে ফ্রেঞ্চের যে সেকুলার ভার্সন সেটা। তো সেই অর্থে যদি আমি ধরি, তো এখানে বৈশ্বিক ইসলামী রাজনৈতিক দলগুলো ফ্রেঞ্চ সেকুলারিজমের অনুসারী হয়ে উঠছে, এই কথাটা
কতটা ফ্যাকচুয়াল, নাকি এটা জাস্ট আচ্ছা এটা একটা প্রশ্ন। না আচ্ছা আমি শেষ করি, আমার কথাগুলো আমি আচ্ছা বলে আচ্ছা ফেলি। okay, okay. আচ্ছা, এরপরে কথা হলো যে সে অনেকগুলো প্রেডিকশন করছে এবং সবগুলো প্রেডিকশন অ্যাকচুয়ালি খুব নেতিবাচক প্রেডিকশন, যে মসজিদ গুলো আরো খালি হয়ে যাবে, হ্যাঁ, তারপর মদ পান বেড়ে যাবে, এই জাতীয় যে বিষয়গুলো। তো আমরা যদি খেলাফতের ইতিহাসকে বিবেচনায় নেই, আমরা জানি যে খেলাফতের ইতিহাসে এরকম বহু কাল গেছে যেখানে মদ পান, সুরাপান এগুলো খলিফাদের দরবারে একটা প্র্যাকটিস ছিল। হ্যাঁ, সমাজের মধ্যে সুরার সয়লাভ বয়ে যাচ্ছিল, আমরা এরকম জানি। তো সেই অবস্থা থেকে সময়ে সময়ে কোনো একটা প্রতি বিপ্লব বা বিপ্লব যাই বলে না কেন, সেটার মাধ্যমে সমাজে একটা চেঞ্জ আসছে, সেই খলিফার পতন ঘটছে বা সেই রেজিমের পতন ঘটছে নতুন করে। আমরা যেমন সালাউদ্দিন আইয়ুবী এরকম এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিভাইভালিস্ট টাইপের লোকজন আসছে, হ্যাঁ, ওমর ইবনুল কি আব্দুল আজিজ, হ্যাঁ, এরকম লোকেরা। তো যেটা হয়েছে, একটা পর্যায়ে কিছু অধঃপতন হয়েছে, আবার রিভাইভ করছে, অধঃপতন হয়েছে, রিভাইভ করছে। আমরা যদি 1400 বছরের হিস্ট্রিটা দেখি, এগুলো দেখবো। তো সুতরাং যেইভাবে একটা গভীর হতাশা এবং নেতিবাচক সুর থেকে জাহিদ এখানে একটা প্রেডিকশন গুলো করছে, আমার কাছে মনে হয়েছে এটা খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, কারণ মদ পান এখন মুসলিম সমাজে যা আছে এর চেয়ে অনেক বেশি পরিমাণে খিলাফতের টাইমের কোনো কোনো সময় ছিল মুসলিম সমাজে। এবং এগুলো মানে, কিন্তু আমরা তো এখন সেটা নাই। তারপরে এখানে যে কথাগুলো বলছে যে মিউজিক, কিছু মুসলিম স্কলার মিউজিক মদ পান আর সমকামিতার পক্ষে ফতোয়া দিবে। এই যে মিউজিক মদ পান সমকামিতাকে একই লাইনে দেখা, আমার কাছে এটা খুবই প্রবলেমেটিক মনে হয়েছে। মদ পানের জিনিসটা এবং সমকামিতার জিনিসটা তো খুবই ক্লিয়ার, কিন্তু এটার সাথে মিউজিককে একই পাল্লায় মাপা, এটা তো মিউজিক তো একটা স্কলারদের মধ্যে একটা মানে বিতর্কিত একটা বিষয়। বিতর্কিত এই অর্থে যে স্কলাররা এই বিষয়ে একমত হতে পারেনি, কিন্তু মদ পান বা সমকামিতা এগুলো তো সুস্পষ্ট হারাম বিষয়, কিন্তু মিউজিককে সেই এক পাল্লায় মাপা। অলরেডি তার এই ন্যারেটিভের পক্ষে এই দাবিটাও করা যে মিউজিক ইতিমধ্যেই ইসলামিক্যালি গ্রহণযোগ্য হয়ে উঠছে, ইতিমধ্যেই গ্রহণযোগ্য হয়ে উঠছে, এজ ইট মানে আগে ছিল না। অথচ ইতিমধ্যে এখনকার স্কলাররা এইসব বিষয়ে যা বলেন, তারা আগেকার স্কলারদের রেফারেন্স টেনে ধরেই বলেন। তার মানে আগেকার সমাজেও ব্যাপারটা ছিল না যে তা না। এবং আমরা ইসলামের কোথায় কোথায় ওই যে মুসলমানদের সোনালী যুগ বলে যে যুগের কথা আমরা বলি, এবং ওই যে এখন কি কি বই টই বেরোইছে, তো মুসলমানদের সেই সোনালী যুগে মিউজিকের পজিশনটা কি ছিল সেটা নিয়ে কেউ কেন কথা বলে না, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক বিষয়। তারা সোনালী যুগ কয়ে গলা ফাটায় ফেলে, কিন্তু এইসব বিষয় নিয়ে তারা কেন যেন বলতে চায় না, যারা এইসব বলে আর কি, আমি জাহিদকে বলতেছি না। তো এই যে ব্যাপারগুলো, তারপর আচ্ছা আমি বোধহয় যেটা এখন আর স্যার এবং ফাইজার মধ্যে যে কথাটা হচ্ছিল সেটা নিয়ে বলি, যে সেটা হচ্ছে ওয়েস্টার্ন বিভিন্ন বিষয় আমাদের মুসলিম সমাজগুলোতে বা মুসলিম দেশগুলোতে ইন্ট্রোডিউস হচ্ছে। তো স্যারের প্রেডিকশন হচ্ছে সেই হিসেবে ফিউচারে ওয়েস্টার্ন এই কালচার গুলো পুরোপুরি মানে ডমিনেন্ট হয়ে উঠবে, মুসলিম সমাজে মেইনস্ট্রিম হয়ে উঠবে। তো এই কথার পিছনে আন্ডারলাইং অ্যাজাম্পশনটা হচ্ছে কালচার বা এই জাতীয় যে নোশন গুলো, এগুলো একটা ফিক্সড একটা স্থির একটা বিষয় হিসেবে কিন্তু স্যার ধরে নিচ্ছেন। কিন্তু সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানি যে এগুলো কিন্তু পরিবর্তনশীল বিষয়। হলো যে 200 বছর পরে ওয়েস্টার্ন কালচার এখন যা আছে তাই থাকবে। আমি যেটা জানি যে ওয়েস্ট এখন পরিবারের ব্যবস্থাকে স্ট্রং করার জন্য ওয়েস্টার্ন সোশ্যালজিস্টরা কথা বলতেছে, যেটা গত 50 বছরের ওয়েস্টার্ন কালচারের বিরোধী। তারা ওটা থেকে ব্যাক করে আসার চেষ্টা করতেছে। তো ওয়েস্টার্ন কালচার এখন যা আছে 200 বছর পরে তাই থাকবে, এটা তো আমরা বলতে পারি না। তো এই জাতীয় বিষয়গুলো হচ্ছে ফ্লুইড, এগুলো কিন্তু স্থির কোনো বিষয় না। আর হচ্ছে কিছু বিষয় হচ্ছে ইসলামের একটা ইহুদি খ্রিস্টান, জাহিদ যেটা বলছে ইহুদি খ্রিস্টান ধর্মের যেরকম বিভিন্ন ন্যারেটিভ গুলো চেঞ্জ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান আলেমরা তাদের ন্যারেটিভ গুলো সময়ের সাথে সাথে সামঞ্জস্যশীল করার জন্য নানা ধরনের অ্যাপোলজেটিক পজিশন নিয়েছে। ইসলামের ক্ষেত্রে একটা সুবিধা হলো ইসলামের যে কোরআন এবং সুন্নাহ যে ইয়াটা মানে
টেক্সটটা আছে, ডিভাইন টেক্সট, তো সেটা কিন্তু সবসময় মানে সবার জন্য উন্মুক্ত ছিল, এখনো আছে, এবং এটাই মূল গাইডলাইন। এটার ভিত্তিতে যে কোনো সময়, যে ইসলামের যে বিভিন্ন সময় মুসলিম খেলাফত গুলোতে একটা অধঃপতন হয়েছে, সেখান থেকে আবার রিভাইভ হয়েছে, সেটা কেন সম্ভব হয়েছে? কারণ আমাদের কাছে একটা অরিজিনাল গাইডলাইন আছে, গাইডবুক আছে। তো সেই জিনিসটা তো এখনো আছে, তাহলে আমি কেন আশাবাদী হব না যে সেটাকে বেস করে আমরা আবার যদি কোনো সমস্যা হয়, জাহিদের প্রেডিকশন গুলো যদি সত্য হয়, সেগুলো থেকে আমরা আবার রিভাইভ করবো। আমি জাহিদের মতো হতাশাবাদী নিরাশায় থাকতে চাই না, আশাবাদী মানুষ। স্যার বা ফাইজা বা জাহিদ কে আগে কি বলবে? আমরা তো সবাই ফাটাই ফেলবে। আমি এই লেখাটার প্রেক্ষিতে যে নোট নিছি, আমি মনে হয় এখন সেটা একটু উপস্থাপন করতে পারলে ভালো হবে। হ্যাঁ, বলেন তাহলে। বলবো? জি বলেন। আচ্ছা, জাহিদ লেখার মধ্যে যেটা লিখেছি এটা আমাকে প্রথমে বলে ফেলি, পরে যেটা বলছে সেটার উপর আমি পরে বলবো। হ্যাঁ, আসলে এই বৃহত্তর মুসলিম সমাজ বা মানুষ ক্রমান্বয়ে সেকুলার হয়ে উঠছে, এই কথাটাই আসলে প্রবলেমেটিক। কারণ বৃহত্তর মুসলিম মানুষ সবসময় সেকুলার ছিল। এই যে সুলতান এবং ফকি, অর্থাৎ আলেম সমাজ বনাম শাসক সমাজ, শাসকরা রাজনীতি দেখছেন, আলেম সমাজ দ্বীনি বা ধর্মীয় বিষয়গুলো দেখছেন। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আলেম সমাজ অরাজনৈতিক বিষয়গুলো দেখছেন, অরাজনৈতিক বিষয় যেগুলো রাজনীতি নয়, যেগুলো রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা, সিকিউরিটি, সামরিক কার্যক্রম এগুলো, এবং তখনকার সময় বৈদেশিক বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ ছিল না, এগুলো মানে আলেম সমাজ দেখছেন। আর শাসক সমাজ মূলত তারা এই মানে দেশের রাজনীতি, অর্থনীতি, সামরিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো দেখছেন। তাহলে এইটাই যদি হয়ে থাকে, সুলতান বনাম ফকি, এই যে দুইটা ধারা, যেটা একটা মানে সেট আপ, মানে সেই মানে খেলাফতের মানে পরবর্তী খেলাফতের আসার পর থেকে চলে আসছে, তাহলে আমরা এটাই বলা উচিত যে মুসলিম সমাজ ঐতিহ্যগতভাবে কার্যত সেকুলার হয়েই ছিল। সেকুলারিজম টার্মটা ছিল না, কিন্তু সেকুলারিজম বলতে যেটা বোঝায় সেটাই ছিল। এরপরে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে রাজনীতিতে ধর্মের প্রভাব তো কমছে এবং ক্রমান্বয়ে আরো কমে আসবে। এইটা ধর্ম হিসেবে ইসলামেরও একটা পরাজয় বলে আমি মনে করি। তবে ইসলামকে ধর্ম হিসেবে নেওয়া এই মূল জায়গাতে হচ্ছে আমার আপত্তি। তো যখন ইসলামের একটা সামরিক রাজনৈতিক সেট আপ ছিল, তখন এই জিনিসটা ততটা বোঝা যায় না। তখন ইসলামকে ধর্ম বলার মাধ্যমে যতটুকু চলছে, এখন দেখা যাচ্ছে যে ওই মানে খেলাফতের সেট আপটা, পলিটিক্যাল সেট আপটা চলে যাওয়ার পরে এখন এরপরের ইসলামটা হয়ে গেছে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মতো, হিন্দু ধর্মের মতো শুধুই একটা ধর্ম। এই ধরনের ধর্মের প্রভাব তো কমে আসতে বাধ্য। নাগরিক জীবন যত হবে, ডেভেলপমেন্ট যত হবে, ততই এই ধরনের ধর্মের প্রভাব কিন্তু কমে আসবে। এটা খুবই স্বাভাবিক। তাহলে যেই ধর্মের যে প্রভাবটা কমছে, এটা হচ্ছে আমি বলবো যে ধর্মবাদিতার প্রভাব কমতেছে, বরং ইসলামের যে রাজনৈতিক দিকগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু ক্রমান্বয়ে ফুটে উঠেছে, এবং বর্তমানে ডমিনেন্ট যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেটার কাউন্টার ন্যারেটিভ অথবা অল্টারনেটিভ প্যারাডাইম হিসেবে কিন্তু ইসলাম কিন্তু ফুটে উঠতেছে। এটা কিন্তু ইসলামের একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট। এভাবে করে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, মাসুদ যেটা বলছে 200 বছর অনেক লং টার্ম, 20 বছরই যথেষ্ট। এগুলো চেঞ্জ হবে, এবং এই চেঞ্জের মধ্যে মুসলিম শক্তিগুলো কিন্তু ক্রমান্বয়ে সামরিক এবং অর্থনৈতিক
ক্ষমতা অর্জন করবে। সুতরাং ইসলামের প্রভাবটা বাড়বে, কিন্তু ধর্ম হিসেবে ইসলামের প্রভাব সেটা কমবে। সমাজের মধ্যে মসজিদগুলো খালি হতে থাকবে, এটা অবশ্য একেবারেই ঠিক না। মসজিদগুলো বরঞ্চ আরো বেশি করে ভরতেছে। তবে এখানে একটা কথা হচ্ছে যে মসজিদগুলো যে অনেক বেশি ভর্তি হচ্ছে, এবং আমার ধারণায় এবার তারাবির নামাজ বাসায় জামাতে পড়ার কারণে এবং ঈদের নামাজ পড়ার কারণে সীমিত পরিসরে হলো। আমাদের যে প্রকল্প যে মসজিদে নারীদের অংশগ্রহণ, এটা খুব ত্বরান্বিত হয়েছে। এটা কয়েক বছরের মধ্যে, মাসুদকে আমি বলেছি 5-7 বছরের মধ্যে আমরা দেখবো যে মসজিদে মেয়েরা ফ্রিকুয়েন্টলি নামাজ পড়তেছে। তো সুতরাং আমার মনে হয় জাহিদের যে মসজিদগুলো খালি হতে থাকবে, এই কথাগুলো এটার সাথে আমি একমত না। সমাজে সংশয়বাদ এবং নাস্তিক্যবাদ ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, এটা ঠিকই আছে। এটার কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত রাজনৈতিক ইসলামের ছত্রছায়ায় একটা কালচারাল ইসলাম, কালচারাল এনভায়রনমেন্ট খুব শক্তিশালী ছিল। এখন রাজনৈতিক ইসলাম দুর্বল হয়ে পড়ার কারণে, খেলাফত ব্যবস্থা না থাকার কারণে, এটার ফল হিসেবে অর্থনৈতিক এবং সামরিক প্রভাব না থাকার কারণে সংস্কৃতির মধ্যে এটা প্রভাব পড়ছে যে বৃহত্তর সমাজের মধ্যে সাংস্কৃতিক দিক থেকে ইসলামের সেই বাঁধনটা আর নাই এখন। মানে যার কারণে নানা ধরনের কোয়েশ্চেন গুলো উঠে আসতেছে। তো যেখানের মধ্যে কালচারালি ইসলাম খুব শক্তিশালী, সেখানের মধ্যে মুক্ত জ্ঞান চর্চা, অবাধ প্রশ্ন, এই জিনিসগুলো থাকবে না, একভাবেই চলবে। কারণ যে মেয়েটা মাদ্রাসায় পড়ে সে মিনিমাম পর্দা মেনটেন করবে, কথা যে ছেলেটা মাদ্রাসায় পড়ে আমরা দেখি সে দাড়ি না রাখলেও নামাজটা পড়ে, এ ধরনের কিছু ইসলাম সে চর্চা করে। তো এখন সমাজের মধ্যে সংশয়বাদ, নাস্তিক্যবাদ এগুলা ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে ওই কালচারাল এনভায়রনমেন্টটা দুর্বল হয়ে পড়ার ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো আমি তো মনে করি যে এটা এক দৃষ্টিতে ভালোই হচ্ছে, কারণ লোকেরা এই যে আমাদের যে হার্ড কমিউনিটির মতো ভাইরাসের ব্যাপারে যে সংশয় এবং নাস্তিক্যবাদকে পরাজিত করে ইসলাম কিন্তু অলরেডি কিন্তু উঠে আসতেছে। কিছু প্রাথমিক কাজ তো বিভিন্ন ভাবে হচ্ছে, এবং এই কাজগুলো আরো শক্তিশালী ভাবে হবে এবং ইসলামের জন্য এটা আরো ভালো হবে। আর মুসলিম সমাজের ব্যাপারে জাহিদ যেটা বলেছে যে মানে যিশুর প্রতি ভালোবাসা আর যিশুর শিক্ষা অনুসরণ, এক্ষেত্রে খুব সে চমৎকার করে বলেছে। এই পয়েন্টটা ছোট করে বললো, আমার কাছে খুব ভালো লাগছে, আমি লিখে নিচ্ছি। সেটা হচ্ছে ইহুদিবাদ এবং ইহুদি ধর্ম দুইটা কিন্তু আলাদা জিনিস। জায়নিজম এবং জুডাইজম কিন্তু আলাদা। তাহলে ইসলামের নামে যে এখানে যে মানে মানে একটা মানে কি বলা যায় যে একটা বাড়াবাড়ি চলছে, সেটা এবং ইসলামের শিক্ষা অনুসরণ আমাদের এখানে কিন্তু দুইটা কিন্তু দুই রকমের। তো এই জিনিসটা ঠিকই আছে। তো সামাজিক যে বিবর্তন, এটা আমার লাস্ট পয়েন্ট। বিবর্তনের ব্যাপারটা, যে বিবর্তন তো হবে, যে কোনো সমাজেই বিবর্তন হবে, বিবর্তন হওয়াটা সমাজের একটা অপরিহার্য বৈশিষ্ট্য। তো পরিবর্তন এবং বিবর্তনের মধ্যে পার্থক্য কি? তাহলে যে পরিবর্তনটাকে ইচ্ছা করে ঘটানো হয়, পরিকল্পিতভাবে ঘটানো হয়, সেটা হচ্ছে বিবর্তন। তাহলে যেই বিবর্তনটা ইসলামের হচ্ছে, সমাজের হচ্ছে, আমাদের সমাজে এই পরিবর্তনটার কারিগর হচ্ছে বাংলাদেশে বিশেষ করে, সেটা হচ্ছে বামপন্থীরা, ইসলাম বিরোধীরা। এবং কয়েকদিন আগে রবীন্দ্রনাথ নিয়ে আমাদের তারিকুল ইসলাম একটা লেখা দিয়েছিল, সেখানে আমি একটা বিরূপ মন্তব্য করে তার সাথে একটু করেছি, কথাবার্তা বলেছি যে রবীন্দ্রনাথ সে বলতে হচ্ছিল রবীন্দ্রনাথ হচ্ছে ব্রাহ্ম ধর্মের, সে সেকুলার ছিল না, কিন্তু সেকুলাররা রবীন্দ্রনাথকে ব্যবহার করে। আমি বলছি হ্যাঁ ঠিকই তো, তারা রবীন্দ্রনাথকে ব্যবহার করে এখানে ইসলাম পন্থাকে ঠেকানোর জন্য। রবীন্দ্রনাথ স্বয়ং যদি বেঁচে থাকতেন এখন, তিনিও কিন্তু হিন্দুত্ববাদকে সমর্থন করতে গিয়ে তিনি কিন্তু সেকুলারিজমকে সমর্থন করতেন এক ধরনের। হ্যাঁ, তো সো এখানকার মানে বামপন্থীরা, নাস্তিক বা কমিউনিস্টরা, তারা সেকুলারিজমকে প্রমোট করে ইসলামের একটা অল্টারনেটিভ হিসেবে। তাহলে আমরা যদি সেকুলারিজমের সদর্থক দিকগুলোকে যদি গ্রহণ করে নেই, তাহলে সেকুলারিজমকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার যে এটা, সেটা কিছুটা অকার্যকর হয়ে পড়ে। এখানে সমস্যা হচ্ছে, যখন আমরা টার্মটা বলবো, তখন আলেম ওলামারা যারা এতদিন পর্যন্ত এগুলাকে একেবারে মানে সাংঘাতিকভাবে বিরোধিতা করে আসছে, তারা এটা শুনলেই তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হবে এবং তারা আমাদেরকে ভীষণ ভুল বুঝবে। সেজন্য সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমাদের কাজ হচ্ছে যে মানে কাজগুলোকে ভাগ করে নেওয়া। আলেম ওলামা যারা আছে, যারা সেকুলারিজমকে খারাপ মনে করে, তাদেরকে তাদের মতো করে বলা, আর যারা সেকুলার সেটআপের মধ্যে ইসলাম চর্চা করতে চায়, সেকুলারিজমকে পজিটিভলি নিয়ে, তার ভালো দিকগুলোকে নিয়ে, তাদেরকে সেভাবে সমর্থন করা। আমার এই কথাটাকে কিছুটা
কারো কাছে মানে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু এই সংক্রান্ত আমার একটা মানে মত আছে। সেটা হচ্ছে যে অন্যান্য মতাদর্শের সাথে ইসলামের সম্পর্কটা কেমন হবে, যে যে কোনো মতাদর্শের সাথে যে কোনো মতাদর্শের ওভারল্যাপিং আছে, তাহলে সেকুলারিজমের সাথে আমাদের ওভারল্যাপিং এরিয়া আছে। তাহলে সেকুলারিজমকে যখন একটা জীবন আদর্শ হিসেবে, দিন হিসেবে গ্রহণ করা হবে, তখন আমি এটার বিরোধিতা করব। আর সেকুলারিজমকে যখন একটা কার্যপন্থা হিসেবে গ্রহণ করা হবে, তখন আমি এটাকে সমর্থন করব। আর সেকুলারিজমকে যারা জীবন ব্যবস্থা হিসেবে নিচ্ছে, দিন হিসেবে নিচ্ছে, তারা এটার জন্য যে তাদের যে ওয়ার্ক প্ল্যান আছে, সেই ওয়ার্ক প্ল্যান বা কর্মসূচির দিক থেকে যখন আমাদের সাথে মিলে যায়, সেই এরিয়াতে আমরা তাদেরকে সমর্থন করতে পারি। তাহলে এটার গোড়ার কথা হচ্ছে যে আমাদেরকে ওই ধারণাটা বদলাতে হবে যে ইসলাম হচ্ছে যে সেরা, কারণ কোনোটার সাথে এটার মিল নাই। এই ভুল ধারণা আমাদেরকে পরিহার করে আমাদেরকে বলতে হবে যে ইসলাম হচ্ছে সেরা, কারণ অন্যান্য যত দিন আছে, মতাদর্শ আছে, এই সব কিছুর সদর্থক ভালো দিকগুলো ইসলাম ধারণ করে, এবং এগুলার যে কন্ট্রাডিকশন গুলো আছে, ইনকনসিস্টেন্সি আছে, ইসলাম সেগুলোকে সুন্দরভাবে কনসিস্টেন্টলি সমাধান করে। এই ধারণার মধ্যে নিয়ে এসে গোড়া থেকে আমাদেরকে বিষয়টা নিয়ে এনগেজ হতে হবে। আমি আমার এই লেখার প্রকৃতি যে পয়েন্টগুলো আর এতক্ষণ যা শুনলাম সেটার আলোকে মূল কথাগুলো বলে ফেললাম। এই আমার কথা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাহিদ কি কিছু কিছু বলবো? বলবা? হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথমে মাসুদ ভাইয়ের মানে কথা থেকে আমি যা নোট করলাম এটা একটু বলি হালকা। যেমন মাসুদ ভাই বললো যে আমার লেখাটাতে অনেক বেশি হতাশাবাদী অ্যাপ্রোচ আছে। আমি হতাশাবাদী অ্যাপ্রোচ দেওয়ার কারণ হলো কি, আমি আসলে আশাবাদী হতে চাই অনেক বেশি, এই জন্য। যেমন ওই যে ওনার নাম কি জানো, ওই যে সেপিয়েন্স বইটা লিখেছেন, যে ওনার নামটা কি জানো? সেপিয়েন্স বইটা লিখে ইউভাল নোয়াহ হারারি। হ্যাঁ, ইউভাল নোয়াহ হারারি। ইউভাল নোয়াহ হারারি ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে যে এই ধরনের পিকচার শো করেন, ওইটা অনেক নেতিবাচক মনে হয়। কিন্তু ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এত নেতিবাচক, আপনি আশাবাদী হন না কেন, নেতিবাচক কেন, তো উনি বলছে যে আমি নেতিবাচকতা বারবার দেখাচ্ছি যাতে করে যারা মানে আশাবাদী তারা আরো বেশি করে প্রোঅ্যাক্টিভ হয়, ঠিক আছে, যাতে করে আমি যে প্রেডিকশন গুলো করছি এগুলা যাতে করে বাস্তবায়ন না হয়। তা আমারও ইচ্ছা হলো কি এটাই, যে আমার নেতিবাচক প্রেডিকশনের উদ্দেশ্য হলো কি যাতে করে আসলে এটা বাস্তবায়ন যাতে করে না হয়, যাতে করে অন্যরা মানে যারা এটা নিয়ে কাজ করেন, যারা নিজেরা আশাবাদী, এবং প্লাস যারা সমাজকর্মী যারা এটা নিয়ে কাজ করবেন, ভবিষ্যতে কাজ করেন, যাতে করে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট না হয়, তারা এনশিওর যাতে করে করেন। এই জন্য এটা হলো কি আমার উদ্দেশ্য আর কি। আচ্ছা, এরপর আরেকটা হলো গিয়ে মাসুদ ভাই যেটা বললেন যে অনেক সময় যে খিলাফতের টাইমে যে মদ পান বা অবাধে করতো, কিন্তু একটা কথা আছে দেখেন, ওদের আইডেন্টিটিতে ওরা কিন্তু ছিল, ওদের আইডেন্টিটি যেটা ছিল, ওরা ছিল যে আমিরুল মুমিনিন, মানে মুমিনদের আমির, মুমিনদের নেতা। তারা কিন্তু যদিও নিজেরা মদ পান করতো, নিজেরা নিজেদের এরিয়াতে অনেক বেশি ইসলাম প্র্যাকটিস করতো না, কিন্তু তারা শাসন প্রণালীতে ইসলামটা কঠোরভাবে প্র্যাকটিস করতো। তারা কিন্তু জনগণের জন্য ঠিকই ইসলাম প্র্যাকটিস করতো, জনগণের বিচার ব্যবস্থার জন্য বা আদার্স অন্যান্য এর জন্য প্র্যাকটিস করতো, কিন্তু তারা যদিও নিজেরা করতো না। আর আরেকটা হলো গিয়ে তারা কিন্তু ওই মুসলিম আইডেন্টিটিটা কিন্তু সবসময় হোল্ড করেছিল। এই জন্য দেখা যাচ্ছে যে তারা অনেক সময় যে যুদ্ধ করেছিল, বিভিন্ন যুদ্ধে জড়িয়েছিল, এগুলো সবকিছু কিন্তু ইসলামের নামে করেছিল। তো যদিও তারা কতটুকু রাইট রং ওইটা অন্য আলাপ। আচ্ছা, আরেকটা ব্যাপার মাসুদ ভাইয়ের সাথে কথা, আরেকটা ব্যাপার ওইটা হলো গিয়ে মিউজিক মদ পান আর সমকামিতার কথা। দেখেন, মিউজিকের ব্যাপারটা আমি একটু আসি। মিউজিকের ব্যাপারটা নিয়ে অনেক ডিসকাশন, অনেক ডিবেট, অনেক কিছু যদিও আছে, কিন্তু দেখবেন যে বিশাল একটা মানে বিশেষ করে মেজরিটি মুসলিম স্কলার যারা মানে একদম অতীত কাল থেকে এখন পর্যন্ত মেজরিটি মুসলিম স্কলার সবসময় কিন্তু মিউজিকের বিপক্ষেই ছিল। এবং কি আমরা অনেকগুলা হাদিস আছে যে হাদিসগুলা মানে শুনলে মনে হয় যে এরকম একটা ব্যাপার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মানে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন আমাদের স্কলার মানে বিশেষ করে আলেম সমাজ বা আলেমরা কিছু আলেম মদ পান এবং কি মিউজিককে হালাল মনে করবে, ঠিক আছে, এই ধরনের একটা স্পষ্ট মানে মিউজিক বলতে বাদ্যযন্ত্র আর কি, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবার অনেকগুলা হাদিস আছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল দিলেন।
তো কানে আঙ্গুল দেওয়ার পরে যখন একজন সাহাবী ওনার মানে মানে সাহাবী আরেকজন জিজ্ঞেস যখন করলেন যে আপনি কানে আঙ্গুল দিলেন কেন, বলে যে বাঁশির আওয়াজ কি বন্ধ হয়েছে? হ্যাঁ বন্ধ হয়েছে। দেন তিনি বাঁশির আওয়াজ মানে তখন আঙ্গুল থেকে মানে নামিয়ে নিলেন আর কি। মানে তার মানে দেখা যাচ্ছে যে বাদ্যযন্ত্রের প্রতি ওনাদের একটা নেতিবাচক মনোভাব ছিল। আরেকটা হলো গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক বেদুইন আসলো। বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই বাদ্যযন্ত্রটা শোনাতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আচ্ছা ঠিক আছে শোনাও। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে উনি কি করলেন, ওই যে বাদ্যযন্ত্রটা নিজে পিছনে লুকাই ফেললেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দেখো তোমাকে শয়তানও ভয় করে। ঠিক আছে, এই ধরনের অনেকগুলা হাদিস আছে যে হাদিসগুলা থেকে মনে হয় যে এই মিউজিক জিনিসটা সম্পর্কে ইসলামে অনেক বেশি নেতিবাচকতা আছে। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে মানে মেজরিটি মুসলিম যারা বিশেষ করে চার মাযহাব এর ইমামরা সহ আরো মেজরিটি মুসলিম স্কলার যারা ছিল তারা কিন্তু সবসময় মিউজিকের বিপক্ষে বলছে। মানে এতটুকু আমার আমার অবজারভেশন আর কি। এই জন্য আমি মিউজিকটাকে এখানে অ্যাড করলাম। আর মদপান সমকামিতা তো স্পষ্ট, যদিও এখন বর্তমানে কিছু কিছু স্কলার সমকামিতাকে বৈধতা দিচ্ছে, অলরেডি শুরু করেছে আর কি। মদপানকেও হয়তো বা আস্তে আস্তে দেওয়া শুরু করবে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা জাহিদ, যে তুমি হুম মিউজিক এবং সমকামিতা নিয়ে আমি জাস্ট 1 মিনিটে আমার দুই ভাষায় বলে আচ্ছা ফেলি। আচ্ছা ওকে সেটা হচ্ছে যে মিউজিক নিয়ে তুমি যেটা বলছো সেটা হচ্ছে যারা মিউজিকের বিরোধিতা করে তাদের ন্যারেটিভটা, মিউজিককে রাইট যারা পক্ষে তাদের ন্যারেটিভটা কিন্তু তোমার কোথায় আসে নাই। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে মদপান এবং সমকামিতার ব্যাপারটা যেরকম স্পষ্ট আনডিবেটেবল, মিউজিকের ব্যাপারটা কিন্তু সেরকম না। সুতরাং তুমি দুটাকে এক পাল্লায় মাপতে পারো না। ওকে, আমার পয়েন্টটা জাস্ট এইটা ছিল। আচ্ছা, আমরা আমাদের তা ওয়েবসাইটে তো অবশ্যই। ইসুফাল কার্জাবের একটা বই আমরা ধারাবাহিকভাবে অনুবাদ করতেছি এই মিউজিককে। ওখানে কিন্তু উনি এই পক্ষে বিপক্ষের যেই ওপিনিয়ন গুলো সবগুলো কিন্তু উনি ওখানে নিয়ে আসছেন। ওটা পড়লে আমরা খুব ভালো বুঝতে পারবো। আর দ্বিতীয় যে ওকে বিষয়টা ইনশাআল্লাহ তুমি এটা পড়ার বললা ইচ্ছা যে আছে। অলরেডি এই যে অনেক স্কলাররা সমকামিতাকে বৈধতা দেওয়া শুরু করেছে। আমি জানি না তোমার এই কথার পয়েন্ট মানে কিসের ভিত্তিতে বলতেছো, বাট আমি ফেসবুকে এই ধরনের একটা প্রচারণা আমি দেখছি যে ওই কিছু কি বলে এক্সট্রিম চিন্তাধারার লোকজন, হ্যাঁ আমার নাম হ্যাঁ বলতে হ্যাঁ অসুবিধা নাই, ওয়েস্টার্ন যেমন ওয়েস্টার্ন আসিফ আদনান এরকম কিছু লোকজন কিছু প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেগুলো সম্পূর্ণ ফলস প্রপাগান্ডা। হ্যাঁ, তারা তাদের নিজস্ব যে রক্ষণশীল পজিশন সেই পজিশন থেকে তারা কিছু স্কলারের ব্যাপারে তারা কিছু প্রপাগান্ডা চালাচ্ছে, এর বেশি কিছু না। আচ্ছা, এটা নিয়ে আমি না না এমনি আমি লেট মি ফিনিশ। এই আজকের এই আলোচনাটা সমকামিতা নিয়ে না, আমরা ওটা নিয়ে নেক্সট টাইম যদি আবার কোনো সেশন করি সেখানে এটা নিয়ে কথা বলা যাবে। আমার মনে হয় মূল পয়েন্টটা যেটা সেটা যে এই তুমি ওখানে যেটা বলছো যে এগুলোকে বৈধতা দিবে এবং মিউজিককে অলরেডি ইসলামীকরণ হয়ে গেছে এরকম একটা ব্যাপার। মানে এটা থেকে যে ইমপ্রেশনটা আমরা পাই যে মিউজিক একটা আনডিবেটেবল হারাম জিনিস, এটা অলরেডি স্কলাররা হালাল করে ফেলছে, সুতরাং তো মানে সমাজে একটা রেডিক্যাল চেঞ্জ বা একটা ইসলামিক একটা কোর ভ্যালুজ এর চেঞ্জ হয়েছে, এরকম একটা ব্যাপার, যেটা তোমার এই আর্গুমেন্টটা কিন্তু সঠিক না, আমি এটাই বলতে চাইছি। আমি স্যার হাতুলের স্যার একটু হাত তুলতেছে, স্যার কিছু বলতে যাচ্ছে, স্যার যদি এই আচ্ছা বিষয়ে কিছু আচ্ছা বলেন। ঠিক আছে। আচ্ছা, আমার কথা সবার উদ্দেশ্যে, আমি ছাড়া বাকি চারজন যারা আছেন, যে ইয়াসির কাদির যে আমরা একটা লেকচার করেছি যেখানে তিনি যে ইউনাইটেড কিংডম ইসলামী অফ চিন্তার সংস্কার, ইসলামী চিন্তার সংস্কার হিসেবে এটা আমি শুনেছি, আমার কাছে খুবই পছন্দের একটা। 18 সালে সম্ভবত, যেখানে উনি মুসলমানদেরকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। কারণ আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবেন যে সেই ভাগগুলা কি, আপনাদের মনে আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। আমার মনে ওইটা আছে আমাদের আমার মনে আছে সাথে আমার মনে আছে বলি আমি হ্যাঁ বলবো। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, উনি বলছেন যে মানে কোন একটা ইস্যুতে আমাদের মুসলিমদের ভিতরে 5 ধরনের রিঅ্যাকশন হতে পারে, এর থেকে আরো বেশিও হতে পারে। উনি বলছেন যে মোটা দাগে 5 ধরনের হয়, ঠিক আছে। জি তো প্রথম জি এক ধরনের রিঅ্যাকশনটা হলো কি এরকম যে তারা আহ, ওই যে মানে যেই ইয়ার ভিতরে বাস করে, যে কালচার বা সংস্কৃতির ভিতরে বাস করে, ওইটার প্রায়োরিটির কারণে হোক বা ওইটার ডমিনেন্সির কারণে হোক, তারা কি করবে, তারা ওইটাকে রাইট মনে করবে এবং কি ইসলামকে ব্যাকডেটেড মনে করবে। সো তারা ইসলামকে একদম পুরোপুরি ছেড়ে দিবে।
পুরোপুরি ছেড়ে দিয়ে মানে ওইটাতে লীন হয়ে যাওয়া আর কি, ওই নতুন কালচারটা বা এটা লীন হয়ে যাওয়া, ওইরকম একটা মুরতাদ, মুরতাদ, রাইট রাইট রাইট, মুরতাদ হয়ে যাওয়ার মতো। উনি বলতে এরপরে অ্যাপোস্টেট। হ্যাঁ হ্যাঁ, এরপর আরেকটা সেকেন্ড যে ক্যাটাগরি ওইটা হলো গিয়ে উনি বলছেন যে মডার্নিজম, যেটাকে বলে মডার্নিজমটা হলো গিয়ে এরকম যে তারা দেখা যাবে যে সরাসরি ওই কালচারটার দ্বারা এত বেশি প্রভাবিত যে তারা দেখাইতে চাবে, বারবার দেখাইতে চাবে যে এটা তো আসলে ইসলামেরই কথা। ঠিক আছে, যেমন উনি একটা কাল্পনিক একটা ইয়ার কথা বললেন, দেশের কথা বললে যে ইউনাইটেড কিংডম অফ ভেগানোপলিস। ঠিক আছে, তো তার মানে হলো গিয়ে তার মানে মডার্নিস্টরা ওই কালচার দ্বারা এত বেশি প্রভাবিত হচ্ছে যে তারা বারবার এটাই দেখানো শুরু করলো যে মানে ইসলামে মানে ভেজিটেরিয়ান হওয়া কত বেশি মহৎ কাজ। ঠিক আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং ভেজিটেরিয়ান ছিলেন, মানে এই ধরনের একটা ব্যাপার আর কি। ঠিক আছে, এটাকে জাস্ট উনি বলছেন যে মানে হ্যাঁ এটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, তো 3 নাম্বার হলো গিয়ে আমাদের ট্রেডিশনাল মুসলিম, মানে ম্যাক্সিমাম মেজরিটি মানুষ যে ক্যাটাগরিতে থাকে ওটা হলো গিয়ে ওরা খুব বেশি রিঅ্যাকশনারি হয়। ঠিক আছে, তো যেমন সাপোজ উনি এটা উদাহরণ দিতে গিয়ে বলছে যে যেহেতু মানে এই ধরেন প্রাণী হত্যা করা ওই যে ভেগানোপলিসে নিষিদ্ধ করা হয়েছে, সো তারা আরো বেশি করে মানে আরো বেশি করে দেখা যাচ্ছে যে বিরিয়ানি খাওয়া শুরু করলো। ঠিক আছে, বিফ বিরিয়ানি খাওয়া শুরু করলো, মানে এক ধরনের রিঅ্যাকশন। এবং কি তারা রিঅ্যাকশনের হতে হতে এমন একটা সিচুয়েশনে চলে যায় যে মনে হয় যে বিফ বিরিয়ানি খাওয়াটাই ইবাদত, বা মনে হয় যে বিফ বিরিয়ানি খাওয়াটাই ইসলাম, এই ধরনের একটা ব্যাপার তৈরি হয়ে যায়। এটা কয় নাম্বার? এটা 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, 4 নম্বর হলো গিয়ে যেটার সাথে আমি একমত, হয়তো আপনিও একমত, বা আমাদের ইয়াসির কাদি উনিও একমত, উনি নিজে বলছে, ওটা হলো গিয়ে যে এটাকে বলে যে রিফর্মিজম, মানে রিফর্মিস্ট, মানে এক ধরনের মানে পজিশন, যেটা হলো গিয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করব, বুঝবো যে এটা আসলে ইসলামে কতটুকু এটা নিয়ে মানে অ্যাক্সেস দেয়া আছে। তো যদি অ্যাক্সেস থাকে তাহলে ওইটাকে প্র্যাকটিস করা, ওইটার সম্পর্কে ইয়া করা। আর আরেকটা হলো গিয়ে আমাদের মানে এক ধরনের পজিশন নেয় আর কি, মানে সংস্কার বলতে কি এটা ইসলামের কোর ব্যাপারে সংস্কার না, কিন্তু ইসলামের যে অ্যাক্সেসটা আছে ওইটা শো করা। ঠিক আছে, এবং কি ওইটা মানুষকে বোঝানো। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে যারা উনি এটাও বলে দিচ্ছে যে সাথে যে তারা যারা ধরেন আমাদের ট্রেডিশনালিস্ট তারা কি করে মডার্নিস্ট এবং রিফর্মিস্ট এই দুইটাকে গুলাই ফেলে অনেক সময়। হ্যাঁ, তো গুলাই ফেলে তারা কি করে রিফর্মিস্টদেরকে অনেক সময় মডার্নিস্ট বলা শুরু করে। তো উনি বলছে যে এটা আসলে ভুল, মডার্নিস্টরা একরকম আর রিফর্মিস্টরা একরকম। রিফর্মিস্টরা কখনো ইসলামের কোর মানে কোর বিলিফ বা অন্যান্য ব্যাপারগুলো সম্পর্কে কখনো কম্প্রোমাইজ করে না। তারা যে এরিয়াগুলো আছে যেগুলোতে অ্যাক্সেস দেওয়া যায় ওগুলা। আর ফিফথ যে পজিশন ওইটা হলো গিয়ে ওরা হলো গিয়ে মানে হলো গিয়ে জিহাদিস্ট। ঠিক আছে, যে বলছে যে কুফাররা ইসলামের একটা মানে মানে হালাল একটা জিনিসকে তারা হারাম করে দিছে, সো তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তো তারা দেখা যাবে যে মানে সরাসরি মিলিশন জিহাদে মানে প্রপাগান্ডা চালাবে আর কি। এই ধরনের 5 ধরনের মোটা দাগে উনি মানে ক্যাটাগরাইজ করছে। 5টা ক্যাটাগরি ঠিক আছে, তবে শেষের একটু ইয়ে হয়েছে আর কি, 4 নম্বরটা 5 নম্বরে চলে গেছে। আচ্ছা এটা আর কি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ফাইজা আপু কি এটা জানেন? ফাইজা কি আছে? আচ্ছা, ফাইজা আস্তে আস্তে। স্যার আমি এটা পড়েছিলাম স্যার, আমার মানে এখন কিন্তু আমার এত এক্স্যাক্টলি মনে নাই। জাহিদ ভাই সুন্দর করে বলছেন। আচ্ছা আচ্ছা, জাহিদ ভাই আমি আরো আমি সম্ভবত মানে ওনার ইংলিশ লেকচারটা শুনেছি। আমি জাহিদ ভাইটাই একটু সংক্ষেপ করে আর সুন্দর করে বলি। হ্যাঁ, সমাজের মধ্যে এটা উনি লন্ডনে বলেছেন, সেখানকার ব্রিটিশ কমিউনিটিকে খেয়াল করে, মুসলিম কমিউনিটিকে। কিন্তু আমি এটা তখন বুঝলাম যে এটা আসলে আমাদের জন্য প্রযোজ্য, সে হিসেবে আমরা এটাকে ট্রান্সলেট করেছি। চমৎকার একটা লেখা। আর ওইটার শেষের দিকে প্রশ্নোত্তরে তিনি পর্দা নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, যেগুলা ছাত্রী সংস্থা মহিলা জামাতের স্ট্যান্ডার্ড পজিশনের সাথে খেলাফ। সেটার কারণে তারা ইয়াসির কাদিকে অনেক মানে ইয়ে করেছেন আর কি, তাকফির করেছেন। প্রথম হচ্ছে যে মানে তারা ওয়েস্টে গিয়ে ওয়েস্টের দ্বারা প্রভাবিত হয়ে তারা শেষ পর্যন্ত মনে করে আসলে ইসলামটাই প্রবলেমেটিক, এটা মুরতাদের ধারা। 2 নম্বর হচ্ছে তারা হচ্ছে অ্যাপোলজেটিক,
তারা ইসলামকে সম্পূর্ণভাবে বাদ দেয় না, কিন্তু একটা সমন্বয় করার চেষ্টা করে, কিন্তু ইনক্লুসিভনেস এর নামে তারা সবসময় ছুরি কাছে চালায় কোরআন হাদিসের উপরে। যেমন এগুলো যেটা মিলে না সেগুলো বলে যে আরব কালচার, ওগুলো হিস্টোরিক্যালি ছিল সো এন্ড সো। 3 নম্বরে এরা নিজেদের চারিদিকে একটা বাবল তৈরি করে এবং তারা ইসলামটাকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করে ব্যক্তিগতভাবে, এবং সমাজে গেলে ইসলাম টিকবে না, এই জন্য তারা যথাসম্ভব সমাজ বিচ্ছিন্ন থেকে নিজেরা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করে। এটা কনজারভেটিভ সোসাইটি। 4 নম্বরে হচ্ছে যে তারা ওই জাহিদ যেটা 5 নম্বরে যেটা বলে সেটা কট্টরপন্থী। জাহিদ আসলে 3 এবং 5 এর মধ্যে একটু কনফিউজ করছে, যে সেটা হচ্ছে যে চরমপন্থীরা যারা মানে গ্লোবাল জিহাদের কথাবার্তা বলে ইত্যাদি। তো ইয়াসির কাদি বলছে যে এই 4টা দলের অবস্থানই মোর অর লেস প্রবলেমেটিক, এবং আমি কোনো দলের সাথেই না। এই 4টা দলের কোনো দলের মধ্যে না থাকার কারণে এখন আমাদের মতো লোকজন যারা আছে তারা বাধ্য হয়ে হচ্ছে রিফর্মিস্ট একটা মডারেট পজিশনের মধ্যে আছে আর কি। তাহলে এই ইয়াতে আমাদের এই আলোচনাতে এখন আমরা যেটা করলাম, এটা থেকে আমরা এই পয়েন্টটা পেতে পারি যে যদি সমাজের মধ্যে এই 5 নম্বর যেটা মডারেট ধারা এইটা যদি ডমিনেন্ট হয়, তাহলে ফাইজা যেটা বলেছে যে হ্যাঁ কিছু মানুষ মুরতাদ হবে, কিছু মানে নতজানু অ্যাপোলজেটিক প্রগতিশীল হবে, বা জাহিদ যেটা বলছে আধুনিক হবে। আধুনিক শব্দটার পর আমার আপত্তি। একজনের রক্ষণশীলতা সমাজের মধ্যে যে গড়ে উঠছে এটাও কিন্তু এই ইয়াটার সাথে মিলে, হ্যাঁ, পাল্লা দিয়ে রক্ষণশীলতা গড়ে উঠছে, আরো গড়ে উঠবে, কিছু চরমপন্থাও সেখানে মধ্যে গড়ে উঠবে, এটাও আমরা দেখতেছি। কিন্তু একই সাথে সমাজের মূলধারা হিসেবে যদি মডারেটরা যদি একটা পজিশন নিতে পারে, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে পরিবর্তন তো ঠেকায় রাখা যাবে না, বিবর্তন হবে, কিন্তু সেটা মাসুদ তার কথার মধ্যে যেটা বলেছে যে অতীতে অনেক বেশি বিভিন্ন সময়ে ইয়ে হয়েছে, ডিরেইল হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হারিয়ে যায় না, আবার উঠে আসছে। এখানেও ব্যাপারটা হয়তো সেরকম হবে বলে আমার কাছে মনে হয় আর কি। আর যে বিষয়গুলোকে হিস্টোরিক্যালি খারাপ মনে করা হয়েছে, ছবি তোলা একটা উদাহরণ হইতে পারে। এখন জাহেদ যদি মিউজিক নিয়ে একটু নেগেটিভের পক্ষে বলে, ছবির ব্যাপারে তিনি কি বলবেন? হ্যাঁ, আমি সেদিন আরেকটা ভেজাইল্লা মাসালা তুললাম, সাংঘাতিক ভেজাইল্লা মাসুদের বাসায়, যে এক্স্যাক্টলি কি কারণে ধূমপানটা হারাম হবে, মানে সিগারেট খেলে রোজা ভাঙবে কেন? কারণ সিগারেটটা তো পেটে যাচ্ছে না, এটা পান করা বোঝাচ্ছে, আসলে তো পেটে যাচ্ছে না, ইনহেল করা, এটা স্যান্ড, আমি একটা স্যান্ড ইনহেল করার মতো, বা রান্নাঘরে ধোঁয়া ইনহেল করার মতো। সেটা যদি মাত্রার বেশি না হয় এবং কোনো সমস্যা সৃষ্টি না করে, তাহলে সেটা কেন হবে? এরকম নতুন নতুন আরো অনেক ধরনের ভেজাল তৈরি হবে। সেজন্য হিস্টোরিক্যালি জায়েজ না জায়েজ শরীয়তের যে একটা স্ট্রাকচার গড়ে তোলা হয়েছে, আমাদেরকে এখন মূলনীতির দিকে বেশি মনোযোগ দিতে হবে, এবং ওই স্ট্রাকচারাল এবং প্রেসক্রিপটিভ বিষয়গুলা প্রতি যে এখন মনোযোগ দেওয়ার যে একটা ট্রেন্ড, ধর্মবাদী ট্রেন্ড, সেটা থেকে আমাদেরকে লোকজনের দৃষ্টিভঙ্গি সরাইতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো জাহেদ যেটা মানে আশঙ্কা করছে, আমার ধারণায় সেটা হবে না। ইট অল ডিপেন্ডস অন দা সো কল্ড মডারেটস। আমরা কখন এই কোনা কানা চিপা চুপা থেকে বের হয়ে এসে আমাদের এই সমন্বয়ী মধ্যপন্থী চিন্তা ভাবনাগুলো, যেগুলো মুরতাদদের সাথেও মিলে না, প্রগতিশীলদের সাথেও মিলে না, রক্ষণশীলদের সাথেও মিলে না, চরমপন্থাও যেটা না, এই আর কি। হ্যাঁ, তো সেইটা আমরা কতদিনে করতে পারবো সেটার উপর নির্ভর করবে যে সমাজটা আসলে কতটুকু ভারসাম্যপূর্ণ থাকবে। সমাজটা কতটুকু ভারসাম্যপূর্ণ থাকবে এটা নির্ভর করছে অল্প কিছু লোকদের উপরে, যারা সমাজের নিউক্লিয়াস হিসেবে হয়তো ভূমিকা পালন করার পটেনশিয়ালিটি রাখে। আর অবভিয়াসলি আপনারা তার মধ্যে একজন, আমি তো বটেই। দ্যাটস অল। স্যার মানে আমরা নিজেদেরকে মডারেট বলার ব্যাপারটাতে আমার একটা আপত্তি আছে, কারণ এটা বলে সালাফিরা, বিশেষ করে হার্ডকোর সালাফি যারা, তারা বলেন তাহলে মডারেট বলবো না, বাদ তাহলে কি বলবো? হ্যাঁ, এখন আমি বলি, ব্যাপারটা হয়েছে যে ইসলাম ইটসেলফ মধ্যম পন্থার কথা বলে। আল্লাহ বারবার বলছে কোরআন শরীফে যে তোমরা হলে মধ্যমপন্থী জাতি। এখন ওনারা যদি
রাইট। ওনারা ইসলাম সবসময় দুইটা চরমপন্থার মাঝখানে মাঝামাঝি অবস্থান করে। ইভেন আমরা অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে আমরা এটা পাই। তাহলে ভাই তো আমাদের কি বলবো সেটা বলেন না। তো আমরা হলাম গিয়ে আমরা ওরা ওরা যদি মডারেট মানে নরমাল আমরা ওরা করবো না, আসলে সবাই আমরা, ঠিক আছে। আমার এই ব্যাপারটাতে একটু আপত্তি আছে যে আমি মনে করি যে আমাদের মুসলিম যারা ধরেন আপনার জিহাদিস্ট তারাও কিন্তু মুসলিম, ঠিক আছে। তো আমি সবসময় একটা জিনিস ইনক্লুসিভনেস এর কথা বলি। ইনক্লুসিভনেস হলো গিয়ে প্রত্যেককেই তুমি নিজেদের মনে পয়েন্টটা করা। মিস করতেছো জাহেদ, হ্যাঁ, সরি এখন আমি যেটা ওকে পয়েন্টটা ওকে মিস আমাদের এখানে তো কেউ আচ্ছা কাউকে তাকফির করছে না। রাইট রাইট হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি ওইটা হলো গিয়ে স্যার মানে আমরা এটা শো করতে হবে যে তোমরা আমাদেরকে যে মডারেট বলতেছো, আসলে ইসলাম নিজেই মডার্নিটির কথা বলে, ইসলাম নিজেই আমরা মধ্যমপন্থার নিজেদের কথা কি বলে। বলবো, কদর কথা আমরা কি বলবো? আমরা বলবো যে আমরা মুসলমান। তারপরে আমরা মুসলিম, মুসলিম না হলে আমাদেরকে আর সেই পরিচিত তো আমরা এখন ইসলামিস্ট বা ইসলামপন্থী কথাটা বলতে হচ্ছে কেন? আচ্ছা তোমাদের আমরা আমি যখন গেছিলাম তখন আমাকে এই প্রশ্নটা করছিল যে আমরা ওই যে সেই প্রোগ্রাম তুমি ছিলে কিনা, যে আমাদেরকে কেন ইসলামপন্থী পরিচয় দিতে হচ্ছে। তখন আমি বলছিলাম যে দেখো যে আমরা সবাই মুসলমান, এখন যে নামাজ পড়ে না সেও তো মুসলমান। তাহলে আমাকে যে ইসলামকে ওন করে না, পলিটিক্যালি ভায়াবল মনে করে না, ইকোনমিক্যালি যেটাকে ফাংশনিং বলে মনে করে না, তো সে আর আমি তো সমান, আমরা সবাই কিভাবে সমান হলাম? আমাদের লিড নিতে হবে, আমাদের লোকদেরকে বলতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো যে দিস ইজ দ্য প্রবলেম এন্ড দিস ইজ দ্য সলিউশন এন্ড উই আর ক্যাপেবল পারসন টু গিভ ইউ দ্য সলিউশন। এই কথাটা আমাদের ক্লেম না করলে তো কেউ নোবডি উইল বাই আওয়ার আইডিয়া। কেউ আসে আমাদের এখান থেকে ঠিকাদারের মতো নিয়ে যাবে না, যে মানে আচ্ছা সবজি ঠিকাদারের মতো যে নিয়ে এসে রিটেল করবে। আমার আচ্ছা কারো স্যার আইডিয়া কেউ তো রিটেল করে না। হ্যাঁ, আমার প্রস্তাবনা হলো গিয়ে আমরা আসলে আমাদের প্রফেশনের জায়গা থেকে বা আমাদের কাজের জায়গা থেকে আমরা নিজেদের পরিচয় দিতে পারি। কারণ সাপোজ আমরা বলতে পারি যে আমরা সমাজকর্মী, ঠিক আছে। তখন কেউ যদি বলে যে না আপনারা তো মডারেট, দেন আমরা দেখাই দিব যে আসলে ইসলাম কিসের কথা বলে, ঠিক আছে। এটা হলো কি আমার জাস্ট প্রস্তাবনা, অন্যরা আমার সাথে একমত হইতে হবে না। জাস্ট আমি ওই যে বললাম না সেকুলার, আমার ভার্সন সেকুলারিজমকে আমি সেকুলারিজম বলতে চাচ্ছি না, ঠিক আছে। তো না না, এইরকম আর কি ব্যাপার। আমি তো সব সময় মানে সুযোগ বুঝে কথা বলার পক্ষপাতী। রাইট রাইট আমার কথা হলো কি হ্যাঁ, আমার কথা হলো গিয়ে আমি আমার কি বলবো পরিচয় না, সেটা আমার হ্যাঁ ফিল্ড বলে দিব যে আমি আসলে কি বলবো। রাইট হ্যাঁ, আমার কথা হলো গিয়ে আমি সমাজকর্মী, আমি বাট আমি হলাম গিয়ে একজন অ্যাক্টিভিস্ট, আমি হলাম গিয়ে একজন মানে বা আদার্স যে পরিচয় দেওয়া যায়, আমি হলাম গিয়ে একজন ব্যাংকার, আমি হলাম গিয়ে একজন এই সেই, ঠিক আছে। যত কিছু মানে যতভাবে সম্ভব নিজের মানে আমি এটা আমার কথা, এটা হলো গিয়ে যতটুকু সম্ভব নিজেকে ছোট না মানে ছোট একটা ভার্সনে কনভার্ট না করা আর কি, মানে ভার্সন। আচ্ছা স্যার বলেন। কইতে দেন। স্যার বলেন। বলেন স্যার। সেটা হচ্ছে এখন ওরা এই এরশাদ মানজি, ওই যে সেই মহিলা বুকের উপরে কোনো কাপড় দেওয়া ছাড়া ওই যে মেহেদী হাসানের সাথে আসে যে মানে ঝগড়া বিবাদ করে গেছে, হ্যাঁ, যে বই লিখছে। মজিদ নেওয়াজ একসময় হিজবুত তাহরির করতো, এখন ওই যে ব্রিটেনিয়া করে। এরা হচ্ছে যে প্রগতিশীল, ওরা মানবতাবাদী, ওরা মানে এটা সব টার্মগুলা খারাপ লোকেরা ব্যবহার করে, এই জন্য আমি সব ভালো টার্মগুলো বাদ দিব, তাহলে আমি তো একটা টার্মের সংকটের মধ্যে পড়ে যাবো। হ্যাঁ স্যার আচ্ছা আমি এক্ষেত্রে যেহেতু আনমিউট করছি তার মানে আমার কিছু হয়তো বলার আছে। আমার তো আর ভিডিও অন করার নাই, হাত তোলার সুযোগ নাই। জাহিদ ভাইয়ের সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে ধরেন ওরা আমাদেরকে বলতেছে, ওরা বলতে হোয়াট এভার হি অর শি ইজ, হ্যাঁ হু এভার হি অর শি ইজ, আমরা বললো মডারেট। তার মানে আপনি সালাফিদের কথা বললেন যে কত সালাফিরা আমাদেরকে মডারেট বলতেছে, দ্যাটস ফাইন, আমি তো এটা অ্যাকসেপ্ট করতে সমস্যা দেখি না। তাহলে কেউ যদি আমাকে মডারেট বলে তখন এটা একটা টার্ম, এটার বিপরীত নিশ্চয় একটা টার্ম আছে যেটা তার পরিচিতি, যে সেটা পরিচয় ক্লেম করার জন্য, তাহলে কি বলবো? আমি যদি মডারেট হয় তাহলে সে হচ্ছে কনজারভেটিভ, রক্ষণশীল। এখন রক্ষণশীল হওয়া এরকম কোন কথা, এরকম কোন টার্ম মানে মুসলিমদেরকে রক্ষণশীল হিসেবে অ্যাড্রেস করছে তো কোরআনে কোথায়? ইসলাম ইসলাম তো মুসলিমদেরকে মডারেট হিসেবে কয়েন করছে, মডারেট হিসেবে অ্যাড্রেস করছে। সুতরাং তুমি মডারেট না হয়ে তুমি কেন কনজারভেটিভ হতে যাচ্ছ? এবং আমারে মডারেট বলে তুমি কেন গালি দিতেছ? কেউ আমার মডারেট হিসেবে গেলে, কেউ যদি আমার বলে যে সৌর আব্দুল্লাহ একটা গালি, আমারে কেউ গালি দিতেছে সৌর আব্দুল্লাহ বলে, এটা তো আমি অস্থায়ী বোধ করার কিছু আছে না। কেউ আমার যদি আমার নামটা আমার পরিচিতি ধরে আমার যদি বলে যে কি সৌর আব্দুল্লাহ হচ্ছে কাদের স্যারের ছেলে, কাদের মাস্টারের ছেলে বা আব্দুল কাদের ছেলে, এটা যদি আমি গালি মনে করি তাহলে আমার তো অসুবিধা, তাহলে আমি কি করব? তখন আপনি তো পরিচয়ের ক্ষেত্রে একটা সালাফি করছেন,
সেটা হচ্ছে আপনি নিজের মডারেট কথা, এটা নিয়ে আপনি আপত্তি মনে করে আপনি নিজের কৃষক বানাইতেছেন, ডাক্তার বানাইতেছেন, আপনি সমাজকর্মী বানাইতেছেন, এনজিওইস্ট বানাইতেছেন, দুইটা তো আলাদা পরিচয়। আর আমি ভাত খাই, কেউ আমার বাঙালি বললে না, তুমি আমার বাঙালি বলতে কেন? সুতরাং আমি এবার হচ্ছে দেখি না, আমি হচ্ছেন যে আমি হলাম যে ছাত্র, আমি বাঙালি না হয়ে এখন আমি ছাত্র, তো এটা দুটো তো আলাদা জিনিস, আমাদের ডিফারেন্ট আইডেন্টিটি। তো সৌরভ বহুক্ষণ পর ফর্মে ফিরছে, সৌরভকে থ্যাংক ইউ। আর জাহিদ যদি সমাজকর্মী পরিচয় দিতে চাও তাহলেও তোমার ওইসব বাইরে কিন্তু আপত্তি করবে, বলবে তুমি তো তাহলে এনজিও করো, এনজিও তো হারাম। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা কথা বলি যে আমি একটা কথা বলি, সাপোজ আমাদের এখানে অনেক কিছু গালি হিসেবে তৈরি হয়ে গেছে, মানে অনেক পজিটিভ কথা গালি হিসেবে তৈরি হয়ে গেছে। সাপোজ একটা কথা বলি, যেমন মৌলবাদী শব্দটা কিন্তু ইটসেলফ খারাপ না, কিন্তু এটা একটা গালি হয়ে গেছে। তারপরে আবার আরেকটা কথা হলো গিয়ে চেতনাবাজ বা চেতনাবাদী, ঠিক আছে? তো এই ধরনের শব্দগুলা দেখা যাচ্ছে যে মানে পজিটিভ ন্যারেটিভ একসময় ছিল, কিন্তু একটা সময় মানুষের কাছে এটা একটা নেগেটিভ ন্যারেটিভ হয়ে গেছে। তো আমরা যদি নেগেটিভ ন্যারেটিভ গ্রহণ করে নেই, তারা তো আমার কথা শোনার আগেই বলবে যে ও মা তুই তো হইছিস মওদুদিবাদী, ঠিক আছে? কিন্তু অথচ মওদুদিবাদী ইটসেলফ এটা তো খারাপ জিনিস না। মওদুদিবাদী হওয়াটাই তো, কেউ একজন যদি মাওলানা মওদুদির মানে মতের অনুসরণ করে সে মওদুদিবাদী, এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এটাকে যখন মানে মওদুদিবাদী এমন ভাবে করা হয়েছে, মানে এই শব্দটাকে এমন ভাবে করা হয়েছে যে এটা মনে হচ্ছে যে একটা গালি। তো এখন মানুষকে সাপোজ আপনি ইসলাম শিখাইতে যাবেন, আপনি যদি বলেন যে ভাইয়া, তখন আপনাকে যদি ধরেন প্রশ্ন করলো যে ভাইয়া আপনি কোন সেক্টর ইসলাম আপনি অনুসরণ করেন, সে যদি বলে যে ভাই আমি মওদুদিবাদী, দেন সে তো প্রথম থেকে একদম সরে যাবে, ঠিক আছে? দেখো তো জাহিদ, আমার এখানে কথাটা হলো যে যারা তুমি যাদেরকে মওদুদিবাদী বলতে চাইছো, তারা যদি সমাজে মওদুদিবাদ কায়েম করতে চায় তাহলে তারা পরিচয় দিবে, অসুবিধা কি? বাট আমি যদি আমাদের কথা বলি, আমরা কি সমাজে ইসলামের যে মধ্যপন্থী অবস্থাটা সেটা স্টাবলিশ করতে চাই কিনা? যদি আমরা সেটা চাই তাহলে আমাদের সেই আইডেন্টিটি নিয়ে স্বগৌরবে দাঁড়াইতে হবে, কিন্তু পলায়ন করার কিছু নেই। আমি বরঞ্চ সে গালি দেওয়ার আগে আমি নিজেই একবার বলবো যে দেখেন আমি কিন্তু মধ্যপন্থী, আমি কিন্তু ওয়াসাতিয়াপন্থী, আমি কিন্তু মডারেট। তো এটা তো সে গালি দেওয়ার আগে আমি নিজেই ক্লেম করবো। তাইলে এখানে আমার যেটা প্রস্তাবনা, আমি তো এই জিনিসটা এস্টাবলিশ করতে চাচ্ছি, তাহলে আমি যেটা আড়াল করে আমি অন্য কিছু পরিচয় দেই, তাহলে আমি কিভাবে সেটা এস্টাবলিশ করব? রাইট, তাহলে আমি আমার এখানে আমার একটা যে প্রস্তাবনা ওইটা বলি। ওইটা হলো গিয়ে, তাহলে আমার যে পরিচয়টা, যে সাপোজ আমি নিজেকে সেকুলার বললাম বা আমি নিজেকে মডারেট বললাম, বাট আমার পজিশনটা অনেক বেশি করে ক্লিয়ার করতে হবে, অনেক ডেসক্রিপটিভ হতে হবে। সাপোজ সেকুলারিজমের অসংখ্য ভার্সন আছে, মানে পৃথিবীতে সেকুলারিজমের অসংখ্য ভার্সন আছে, যেমন আমাদের আওয়ামী লীগের যে ভার্সন আর এবি পার্টির ভার্সন কিন্তু এক না, ঠিক আছে? তো আমার ভার্সনটা আসলে কি, এটা একদম মানে গোজামিলের আশ্রয় না নিয়ে বা শুধুমাত্র আমি সেকুলার এটা না বলে আমাকে ক্লিয়ার করতে হবে যে আমি আসলে কি বোঝাচ্ছি, ঠিক আছে? এই ব্যাপারটা। আর মডারেট বা মধ্যমপন্থী বলতেও আমি আসলে কি বোঝাচ্ছি। আচ্ছা স্যার বলেন স্যার। মাসুদ বলেন আপনি মুরব্বী মানুষ, এক্সট্রা প্রেফারেন্স পাচ্ছেন আপনি। আমি ওটা অবস্থায় চিল্লে দিয়েছিলাম, যাই হোক পরে দেখি যে আমার কথা কেউ রিপ্লাই দিচ্ছে না। কাহিনী হচ্ছে যে আমি আসলে আনমিউট দিয়েছি। যাই হোক, তার বলা শেষ করলো, আমি একটা জিনিস পড়ে শোনাবো ইয়াসির কাদি থেকে। আচ্ছা, আমি সংক্ষেপে বলবো। স্যার বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাকে ওই যে আমি একটা শিয়াদের কাদিয়ানীদের কি কি ব্যাপারে ওই যে জোর করে নামাজ পড়ানো, বেতন কাটা, এইসব বিষয়ে একটা স্ট্যাটাস দিছিলাম না, সেই সময় একটা বিতর্ক হইলো না আমার এগুলো নিয়ে। তখন একজন লেখক, বর্তমানে ওনার বইপত্র বেশ চলে, আমাকে জিজ্ঞেস করতে ইনবক্সে যে স্যার আপনাকে এক কথায় বললে কি সেকুলার বুদ্ধিজীবী বলা যাবে? আমি বলছি হ্যাঁ বলা যাবে। এখন আমি যদি বলতাম যে না আমাকে সেকুলার বুদ্ধিজীবী বলা যাবে না, তার মানে এটাই আমি স্বীকার করে নিলাম যে আমি সেকুলারিজমের সবগুলো ভার্সনকে আমি নাকচ করি। এখন আমি যখন নিজেকে সেকুলার পরিচয় দিলাম এবং আমি একজন ইসলামপন্থীও বটে, তাহলে যারা আমাকে ইসলামপন্থী পথ থেকে খারিজ করতে পারবে না, তখন তারা
একটা সেকেন্ড থট দিতে বাধ্য হবে যে কেন আমি নিজেকে এট দি সেম টাইম এই পরিস্থিতি অন্তপক্ষে সেকুলার পরিচয় দিলাম। হ্যাঁ, হুম, তো সেই জন্য আমি মাসুদের কথার সাথে একমত যে আমাদেরকে মানে আইডেন্টিটি ক্লেম করতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের ইন্টিগ্রিটি, আমাদের প্র্যাকটিস, আমাদের কমিটমেন্ট, এগুলোর মাধ্যমে ইসলাম যে আমাদের মানে আলটিমেট রেফিউজ এবং আইডিওলজি, সেই জিনিসটা এস্টাবলিশ করতে হবে। অর্থাৎ আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝাতে হবে, প্রমাণ করতে হবে যে আসলে আমরা কারা। হ্যাঁ, আর ভোকাবুলারির ব্যাপারে আমি আগে যে কথাটা বললাম সেটা নিয়ে একটু যদি বলি, সেটা হচ্ছে যে মানে নাস্তিকেরা নিজে থেকে মানবতাবাদী পরিচয় দেয়, তাহলে মানবতাবাদী বলা যাবে না। আচ্ছা, ওয়েস্টের মধ্যে যখন রেনেসা হয় তখন তারা ধর্মের বিপক্ষে রেনেসা, লজিক, রিজন এগুলাকে ব্যবহার করেছে মডার্নিটি, সেজন্য মডার্ন বলা যাবে না। মডার্ন বলা যাবে না, হিউম্যানিটেরিয়ান বলা যাবে না, পোস্ট মডার্ন বলা যাবে না, সেকুলার বলা যাবে না, ডেমোক্রেটিক বলা যাবে না, লিবারেল বলা যাবে না, এক্সট্রিম বলতে নিজের কাছে বলবোটা কি? এই জন্য আমাদের কাছে যেটা মনে হয় যে মানে লোকদের লোকদের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, যতটা সম্ভব কম ভুল বোঝাবুঝি যাতে হয়। কিন্তু ভুল বোঝাবুঝি তো হবেই। মানে আমার একটা লেখা আছে যেখানে মধ্যে আমি নো কনফ্লিক্ট উইথ এনি অথরিটির কথা বলছিলাম, যে আমরা কাজকর্ম করার ক্ষেত্রে কনফ্লিক্টকে অ্যাভয়েড করব। কিন্তু রাসূল ইসলাম নিজেই তো মক্কার মধ্যে একটা কনফ্লিক্ট শুরু করে দিয়েছেন, যে উনি একটা কনসেপচুয়াল মানে সিভিল ওয়ার মানে শুরু করে দিলেন। মক্কা তো ভালোই ছিল, সেটেলড একটা জায়গা ছিল, তাহলে উনি কেন এটা করতে গেলেন? উনি সেখানে মিলিটারি ইনভলভ হন নাই বা অন্যভাবে ইনভলভ হন নাই, মানে মানে অন্যান্য দিক থেকে আসলে ওনার ক্যাপাসিটি ছিল না। যখনই ক্যাপাসিটি হয়েছে তখন সেখানে উনি ইনভলভ হয়েছে। সেজন্য আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, বুঝাইয়া শোনাই আমরা সমাজ পরিবর্তন করে ফেলবো, এই চিন্তা বাদ দিয়া বুঝানো শোনানো এটাও জারি রাখতে হবে। লোকেরা যারা কালচার নিয়ে কাজ করছে তাদেরকে প্রমোট করতে হবে যাতে কালচারাল এনভায়রনমেন্ট তৈরি হয়। যারা নানা ধরনের সিকিউরিটি বিষয়ে কাজ করছে তাদের কাজগুলো যে গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো যেভাবেই হোক না কেন মোটামুটি করতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আদর্শ প্রতিষ্ঠা একটা সামগ্রিক প্রচেষ্টার ব্যাপার আর কি। শুধু বুদ্ধিবৃত্তি দিয়ে কোনো আদর্শ প্রতিষ্ঠা হবে না এবং কোনো সমাজের ইতিবাচক পরিবর্তন হবে না। এই জন্য যে ফেসিবাদের যে কথা বলা হয়, এই ফেসিবাদ কে না চর্চা করেন? বামপন্থীরা আমাদের দেশে চর্চা করতেছে, একটা মধ্যবাম সরি সেন্ট্রাল লেফট একটা দলের কাঁধের উপর ভর করে। তো এগুলো তো করতে হবে। হ্যাঁ, কনসেপচুয়ালি আমরা যদি মনে করি যে আমরা লোকদেরকে বুঝাবো, খুব সুন্দর জিনিস দেখলে লোকেরা যেমন মোহিত হয়ে সেটাকে গ্রহণ করে, আমাদের কথাগুলো লজিক্যাল হিসেবে লোকেরা গ্রহণ করে, আমার মনে হয় সেটা ঠিক না। এটা আর কি। আচ্ছা, টার্ম নিয়ে আমি ইয়াসির কাদি থেকে একটু পড়ে শোনাই, যে ইয়াসির কাদি যে লেখা নিয়ে আমরা কথা বলছি সেখান থেকে উনি যখন পঞ্চম ধারা নিয়ে বলছে, আধুনিকতাবাদী বা সংস্কারপন্থী ধারা, সেটা নিয়ে উনি নিজেই কিভাবে বলছে দেখেন। পঞ্চম অর্থাৎ শেষ ধারাটি হচ্ছে আধুনিকতাবাদী ধারা। আধুনিকতাবাদী পরিবেশাদির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া থাকায় এটি ব্যবহার করার কিছু বিপদ আছে। তবু আমি এটাই ব্যবহার করতে চাই, কারণ এর চেয়ে ভালো কোনো পরিবেশ আমার জানা নেই। হ্যালো, হ্যাঁ, শুনতে আমার পাচ্ছি। কথাগুলো কি শোনা গেল? হ্যাঁ, আমি শোনা গেছে। ইয়াসির কাদি থেকে, হ্যাঁ, এবং এটা এই জন্য বললাম যে সাবজেক্টে বলছে আর কি, যে এখন আমার নাম ধরে কেউ যদি বলে আমাকে এটা গালি হিসেবে ট্রিট করে, আমি কি আমার নাম বাদ দিয়ে দিব কিনা, বা আমি কোন পরিচয়টা বাদ দিব? হ্যাঁ, এখন আমরা তো এরকম মানে এটা আর কি, মানে পলায়ন পর হওয়ার দরকার নাই তো। আমাদের জায়গা থেকে আমাদের পরিচয়টা আমরা ক্লেম করতে হবে, হোয়াট এভার ইট ইজ। ইফ আই ওন ইট, আই শুড ক্লেম ইট। আচ্ছা, হ্যালো স্যার। আমার আর বক্তব্য নাই। আচ্ছা, আমি কিছু বলি তাহলে। হ্যাঁ, জি জি বলো। আচ্ছা, তো স্যারের এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো গিয়ে সেকুলারিজমকে দিন হিসেবে না নেয়া। আমরা দেখছি যে ওয়েস্টে যেটা হয়েছে ওটা হলো গিয়ে সেকুলারিজম দিন হয়ে উঠছে, এবং কি বাংলাদেশের ক্ষেত্রে আমাদের আওয়ামী লীগ যা চর্চা করে প্রথম দিকে যেটা হয়েছিল যে আওয়ামী মুসলিম লীগ ছিল একটা সময়, তখন তারা আইডেন্টিটি হোল্ড ধরে না বলাটাই ভালো। আচ্ছা, সরি জাহিদ, সরি আমরা তো এটা রেকর্ড আচ্ছা, করছি তো। আচ্ছা আচ্ছা, যেমন সরি আমি সরি। বললাম যে সেন্ট্রাল লেফট বলতে আমি কি আচ্ছা বুঝাইছি আচ্ছা, নিশ্চয়ই। সেন্টার, আচ্ছা বুঝছি। আমি ওইটা মাথায় ছিল না। আচ্ছা, তো যেটা বলছি যে ওইটা হলো গিয়ে যারা সেন্ট্রাল লেফটের কথা বললাম যেটা, ঠিক আছে। তো
এখন এটা যখন আমরা আইডেন্টিটি একটা সময়ে দেখা যাচ্ছে যে ওই যে আমাদের বর্তমানে যেটা সেন্ট্রাল রাইট যেটা হয়েছে আর কি, হ্যাঁ এটাকে কি সেন্ট্রাল রাইট বলা যায় বর্তমানে, মানে নতুন যেটা পার্টি সেন্ট্রাল রাইট, রাইট সেন্টার রাইট, ওকে সেন্টার রাইট। তো সেন্টার রাইট যেটা হয়েছে ওই 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 দলটা, আমরা যে দলের নাম নেওয়া যাবে না, মাস্ট নট বি নেমড, তো ওইটাও কিন্তু একটা সেন্ট্রাল রাইট মানে দল ছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে সেকুলারিজমে ঢোকার সাথে সাথে কিন্তু তারা প্রথমত অনেক উদার ছিল, এবং স্যার নিজেই বলছেন যে মানে উনি ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন যে একজন ইসলামপন্থী, একদম ওনার ইভেন আমি ওনার বইটই যদি পড়ি আমার কাছেও খুবই শ্রদ্ধা জাগে, এবং কি আমার কাছে মনে হয় যে এগুলো তো আমারই কথা, ঠিক আছে। তো কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কার্যকলাপ বা আদার্স অন্যান্য অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় যে আসলে তারা ওই মানে তারা যে জিনিসগুলার কথা বলে, ঠিক আছে, ওই জিনিসগুলা তারা নিজেরাই প্র্যাকটিস করে না, তারা নিজেরা এগুলো আমল করে না, ঠিক আছে। তো এই জিনিসগুলা হচ্ছে এবং কি তারা ওই ওই যে জিনিসটা যেটা শাসন পদ্ধতিতে থাকার কথা, ওটা শাসন পদ্ধতিতে শুধু না থেকে ওইটা কিন্তু দেখা গেছে যে একটা দিন হয়ে উঠছে, এবং কি তারা এক প্রকার মানে মানুষকে ইয়া করতে মানে ফোর্স করছে, ঠিক আছে, কিছু বিভিন্ন আইডিওলজি ওন করার জন্য ফোর্স করছে। কারণ আমাদের ওই যে ওনার নাম কি, যে মধ্যযুগের সমাজ বিজ্ঞানী ছিল তিউনিসিয়ান, ওনার নাম কি না, ইবনে খালদুন। ইবনে খালদুন বলছে, হ্যাঁ ইবনে খালদুন বলছে যে জনগণ তার শাসকের ধর্ম অনুসরণ করে। তার মানে আমাদের যদি সঠিক গণতন্ত্রায়ন থাকতো তাহলে জনগণ নিজেদের মানে ভোটাধিকারের মাধ্যমে শাসক চেঞ্জ করতো। কিন্তু যেখানে যখন গণতন্ত্রের নামে দেখা গেছে যে গণতন্ত্রায়নটা বন্ধ স্থবির হয়ে গেছে, মানুষের ভোটাধিকার নাই, মানুষ রাতের বেলা বা আগের রাতে ভোট হয়, হ্যাঁ ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসক ঠিকই তার নিজস্ব ধ্যান ধারণা আইডিওলজি এগুলোকে মানুষের ভিতরে ইন্ডক্ট্রিনেট করা শুরু করছে। আর যথারীতি নরমালি শাসকরা যেহেতু লং লাস্টিং লং টাইম থাকবে, তাদের কাছ থেকে বাঁচার জন্য হোক বা যাই যে কারণেই হোক না কেন, তারা কি করতেছে ইনিয়ে বিনিয়ে তাদের মানে তাদের কথাবার্তা গুলোই বলতে শুরু করবে, মানে শাসকের ধর্মকে অনুসরণ করার যে ব্যাপারটা বললাম আর কি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গিয়ে আমি সেকুলার না, আমি কি চাই, এটার থেকেও সবচেয়ে আমাদের বাংলাদেশে যে জিনিসটা ইম্পর্টেন্ট ওটা হলো গিয়ে আমাদের সঠিক গণতন্ত্রের চর্চাটা মানে এনশিওর করা, নিশ্চিত করা। আমি কোন আইডিওলজি হোল্ড করি এটা এটা ইম্পর্টেন্স হারাই ফেলবে আমি যদি ফ্যাসিবাদী হয়ে উঠি একটা সময়। আমি ইসলামপন্থী হইলাম কিন্তু দেখা গেল যে আমি এখন বর্তমানে যে যে অভিযোগগুলা করি, ঠিক আছে, এই যে ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে, দেখা গেল যে আমি শাসন ব্যবস্থায় গিয়ে আমি নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠলাম, তাহলে দেখা গেল যে আমার মধ্যমপন্থী মডারেট হয়ে বা আমার সেকুলার হয়ে আসলে কিছু যায় আসবে না, ঠিক আছে। তো আমি এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গণতন্ত্রায়নটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, যে গণতন্ত্রায়ন করতে হবে, নাগরিক অধিকার গুলো প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে। নাগরিক অধিকার গুলো, মানুষ যদি ভোটাধিকারই না থাকে তাহলে আমি এত আদর্শের কথা বলি কি লাভ। তো ভোটাধিকার এনশিওর করার পরে জনগণের বিবেক বুদ্ধি এত বেশি নিম্নমানের না, আমি এটা মনে করি না। কারণ আমাদের বাংলাদেশে একটা কথা বলা হয় যে বাঙালি খারাপ, বাঙালি হ্যান, বাঙালি ত্যান, ঠিক আছে। মাঝে মাঝে আমি নিজে অনেক সময় রাগে বলে ফেলি। এই জন্য আমার নিজস্ব একটা প্রজেক্ট হলো গিয়ে গণপরিসরের বুদ্ধিভিত্তিক চর্চা। মানুষের ভিতরে বোঝা দরকার যে তার কখন কি ধরনের রিয়াক্ট করা উচিত, কি ধরনের রিয়াক্ট করা উচিত না, তার রাষ্ট্রের ওনারশিপটা তাকে এনশিওর করতে হবে, বা মানে নর্মাল কথাবার্তা গুলা মানুষ অনেক সময় মানে একটু হালকা একটু বুদ্ধিভিত্তিক কথাবার্তা গুলো অনেক সময় মানুষ বুঝে না, ঠিক আছে। ওই এই ব্যাপারগুলা থেকে মানুষকে ইয়ে করতে হবে, মানে সরাই আনতে হবে মানুষ, অন্তত যাতে করে এই যে একাডেমিক এক্সিলেন্স, একাডেমিক বা সেমি একাডেমিক যেগুলো আছে এই ব্যাপারগুলোকে মানুষ যাতে করে আস্তে আস্তে করতে পারে, অ্যাপ্রিসিয়েট করতে শিখে, এবং কি আস্তে আস্তে যাতে করে তারা বুঝতে শিখে যে আসলে আমি একটা জিনিসের বিরোধিতা করতেছি, আসলে এটা বিরোধিতা করার মতো যোগ্য কিনা। বা তখন আসলে গণপরিসরে বুদ্ধিবৃত্তিক চর্চা যখন শুরু হবে, তখন ওই যে আমরা সেকুলারিজম, আমরা নিজেদেরকে যখন সেকুলার বলবো, আমরা কোন সেন্সে সেকুলার বলতেছি তারা বুঝবে তখন। এখন কিন্তু বুঝতেছেন, আপনি দেখেন এখন এই যে সাপোজ আমি সেন্ট্রাল বর্তমান যে দলটা প্রতিষ্ঠা হয়েছে, এই দলের অনেক সমালোচনা দেখবেন কেন, শুধুমাত্র সে সেন্স খাটায় এটা বুঝতে পারতেছে না, ঠিক আছে, সে প্রচলিত অর্থে গ্রহণ করতেছে এই ব্যাপারটাকে,
ঠিক আছে, এই ব্যাপারটাকে প্রচলিত অর্থে গ্রহণ করতেছে, কিন্তু আসলে তারা কি বুঝাইতে যাচ্ছে এই জিনিসটা তারা বুঝতেছে না, কারণ তাদের আসলে বুদ্ধিবৃত্তিক ও চর্চাটা দৈন্যতাটা থেকেই গেছে আসলে। ঠিক আছে, তো এটাই হলো কি আমার আসলে মানে বক্তব্য। আর স্যারের সাথে তো আমি একমতই যে সেকুলারিজম দিন হিসেবে নেয়া বা দিন হয়ে ওঠার ব্যাপারটাকে স্যার যেমন একমত না, আমি একমত না। আসলে মোটা দাগে স্যারের সাথে আমার কোনো তেমন মনে হয় যে কোনো দ্বিমত নেই এটা। আর একটা ব্যাপার হলো গিয়ে স্যার যেটা বলছেন যে সুলতান আর ফকির যে ডিভাইডেশনটা, এটা আসলে তৈরি হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমরা জানি যে ওই যে খলিফায়ে রাশেদার টাইমে কিন্তু ওই যে ফকির বনাম সুলতান এই ব্যাপারটা ছিল না, এটার একটা ঐতিহাসিক পটভূমি আছে। ঠিক আছে, যখন ওই যে উমাইয়ারা জোর করে ক্ষমতা নিল, এরপরে আস্তে আস্তে তারা ইয়ে করলো, তখন দেখা গেছে যে এক ধরনের রিয়েকশন হিসেবে ফকিরা ইসলামের কথা বলতে শুরু করলো, বা এক ধরনের অ্যান্টি স্টাবলিশ মনোভাব তাদের ভিতরে বিরাজমান ছিল। এটা অবশ্যই তখনকার প্রেক্ষাপটে নেসেসারি ছিল, কারণ তাদের ওইটা উপায়ও ছিল না। ঠিক আছে, তো এটা আর কি আমার কথা আসলে। আমাদের এখানে একজন পার্টিসিপেন্ট আছে, মিতুল ম্যাডাম, উনি অনেকক্ষণ ধরে শুনছেন কিন্তু ক্যামেরাতে আসেন নাই, পাশেই বসে আছেন, আপনাদের কথা শুনছেন। জি, আমরাও সেটা মাঝে মাঝে টের পাইছি, ওনার ছায়া দেখা গেছে। হ্যাঁ, ম্যাডামকে স্বাগতম। ম্যাডাম যদি আসেন এবং আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বাণী দিয়ে আমাদেরকে ধন্য করেন, আমরা অতিশয় খুশি হব। আসেন। আচ্ছা ম্যাডাম, আস্তে আস্তে আমি একটা কথা বলি জাহিদ ভাইকে। জাহিদ ভাই ইবনে খালদুনের উদ্ধৃতি দিয়ে যেটা বলছেন যে জনগণ মূলত তার শাসকের ধর্ম বা শাসকের সংস্কৃতি এগুলো ফলো করে, কথাটা কিন্তু উল্টো দিক থেকেও সত্য। হ্যাঁ, শাসক সেই সংস্কৃতিরই হয়, সেই ধর্মেরই হয়, জনগণ মোটা দাগে যেরকম। যেমন আমাদের এখানে যে ধরনের শাসন ব্যবস্থা বা এই পর্যন্ত আমরা দেখি গণতন্ত্রের, আমরা কিন্তু ওই রকম মাপের কোনো গণতন্ত্র কায়েম করতে পারি না। তার কারণ হচ্ছে যে কি, আমাদের টোটাল যে কনসেনসাস টোটাল জনগণের, তা বেসিক্যালি এরকমই, ডোমিনেন্ট ধারাটা এরকমই যে জনগণ আসলে পলিটিক্যাল রাইটস নিয়ে অত বেশি এবং এসব ব্যাপার নিয়ে অত বেশি মানে বোধার না তার এসব ব্যাপার নিয়ে। সে এখনো বাংলাদেশের টোটাল জনগণের কনসেনসাসের ব্যাপারটা অনেকটা এরকম যে আমি খেয়ে পরে বাঁচে আছি, বা পার্সোনাল রাইট বা পার্সোনাল কিছু ব্যাপার নিয়ে আমি সুখে থাকতে পারলে ইটস মোর বেটার দেন টু বি এঙ্গেজড উইথ পলিটিক্যাল ইস্যুস অর পলিটিক্যাল রাইটস। দ্যাটস ওয়াই আমাদের এখানে এরকম একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এখনো ঠিক আছে। ইনফ্যাক্ট এর আগেও যেসব পলিটিক্যাল স্বাধীনতা পরবর্তী ছিল, এর কোনোটাই কিন্তু বিশেষ আহামরি ওরকম গণতান্ত্রিক ছিল না আর কি। হ্যাঁ, আমাদের এখানে গণতন্ত্রটা ছিল কোনো মতো একটা ভোট দেওয়াটা, এবং ভোট দেওয়াটা হচ্ছে রিগিং করার বাইরেও যে ভোটটা আলু কচু এগুলা খাওয়াইও কেনা যেত, সেটা তো বাস্তবতা। তো আমাদের এখানে ওইরকমই সরকার হইতে পারে যেরকমই আমরা মোটা দাগি আর কি। ইনফ্যাক্ট এটা পশ্চিমের ক্ষেত্রে না, সব দেশের জন্য বাস্তব। মডারেটর মাসুদ, হ্যাঁ, ওই আমাদের ফাইজাবু শেষে যদি কিছু বলবেন, এরপরে মিতুল ম্যাডাম, এরপরে মডারেটর হিসেবে মাসুদ শেষ করবেন। জি, ফাইজাবু কে আছেন? জি জি আছি আমি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কনক্লুডিং কথাগুলো বলেন ফাইজাবু। কনক্লুডিং কথা হচ্ছে, আমি তো যে আমি জাহিদ ভাইয়ের কথা থেকে যেগুলো আমি পয়েন্ট আউট করেছিলাম, স্যার মাসুদ ভাই দুজন এটার অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এবং আমি আসলে খুব ওই তো কিছু ব্যাপারে এরকম হয় যে চিন্তা করতে পারি কিন্তু আসলে বিশ্লেষণ করতে পারি না, যে এটা আপনারা দুজন করে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন করে আমার আসলে কিছু যোগ করার নেই। খুবই সুন্দর আলোচনা। ম্যাডাম যদি ফাইনালি কিছু বলতেন অবশ্যই। আমি তো এতক্ষণ শুনলাম, আমার খুব ভালো লাগছে। আমি আসলে সবার থেকে বেশি এনজয় করলাম, আর সবাই তো অংশগ্রহণ করেছে, আমি শুধু শুনলাম। তো আগামীতে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। সবার জন্য শুভকামনা। কিছু বলবেন না তাহলে? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বোধহয় আজকের মতো রাখতে পারি নাকি? আর কারো কিছু বলার আছে? না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম।